সালাম আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ঠিক আছে নি ভাই, একটু লেট হয়ে গেছে, করতে পারছি না। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, শ্রোতা, দেশ ও বিদেশ থেকে আজকাল কান্ডা পর্ব ৩১-এ আজকে যারা সংযুক্ত হয়েছেন তাদের অংশ নিয়ে আসে বিরতিতে। আমাদের স্ক্রিনে নিয়ে সুপ্রিয় দর্শক, প্রথমে আমি আমাদের আজকে সংযুক্ত হয়েছেন আমাদের ইউকে লন্ডন থেকে জনাব মাহতাব মিয়া। আহ, মাহতাব ভাই ডাইরেক্টর অফ বিবিসি সিআই ইউকের চেম্বারের সম্মানিত ডাইরেক্টর। সেই সাথে আমাদের সাথে আজকে কানাডা থেকে সংযুক্ত হয়েছেন মন্ট্রিয়াল থেকে জনাব ফয়সাল চৌধুরী। আহ, তিনি ব্যবস্থাপনা পরিচালক এমডি ক্যানবেন ইনক। আমার সাথে আরো সংযুক্ত হয়েছেন আমেরিকার টেক্সাস থেকে প্রফেসর মোহাম্মদ কামরুজ্জামান স্যার। এবং সর্বশেষ আমার অতিথি আজকে বাংলাদেশ থেকে সংযুক্ত হয়েছেন জনাব ফাহিম চৌধুরী, এমডি বারাকা পাওয়ার প্ল্যান্ট। সেই সাথে আজকে আমাদের অনুষ্ঠান জুড়ে আমাদেরকে অনুষ্ঠানের সমন্বয়কারী হিসাবে আমাদের সাথে আজকে অনুষ্ঠানে থাকবেন জনাব মাসুমুর রহমান বাপ্পি। আমি আমার অতিথিদেরকে সবাইকে আজকের এই পর্বে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন। আমি প্রথমে আমাদের লন্ডনে অতিথির সাথে আমাদের আজকে আলোচনা শুরু করতে চাই। আমি আহ মাতা ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? সালাম আলাইকুম। হ্যাঁ, শুনতে পাচ্ছি। প্রথমে আপনাকে আনমিউট। অসংখ্য ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ, আপনি এই ব্যস্ততার মধ্যে আমাদেরকে এই সময়টুকু দিয়েছেন। এই জন্য কানাডাবাসীর পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাহতাব ভাই, আপনি স্বাভাবিকভাবে আমরা করোনা দ্বারা আক্রান্ত এই মহামারী একটি অদৃশ্য শক্তি, এই শক্তি থেকে কবে আমরা মুক্তি পাবো আমরা কেউই জানি না। তারপরও আমাদের জীবন ও জীবিকার জন্য আমাদেরকে চলতে হবে। প্রথম যে প্রশ্ন যেটি আমি আপনার কাছে রাখতে চাচ্ছিলাম, আপনি একজন ব্যবসায়ী হিসাবে আমাদের যে পোস্ট করোনা পরে বিজনেস ক্ষেত্রে, যেহেতু আপনি একজন ব্যবসায়ী, বিজনেসের অপরচুনিটি কি কি তৈরি করা যায় এবং এই বিজনেস অপরচুনিটি তৈরি করে কিভাবে অর্থনীতিকে আরো কিভাবে সমৃদ্ধশালী করা যায় এবং অধিকারে কিভাবে কর্মসংস্থান করা যায়, এই সম্পর্কে আমাদের দর্শক শ্রোতাদের যদি আপনি একটু শেয়ার করতেন, জনাব মাহতাব ভাই। জনাব মাহবুব চৌধুরী এবং আপনার সমন্বয়কারী মাসুমুর রহমান বাপ্পি, আপনারা দুজনকেই অশেষ ধন্যবাদ। আপনারা আজকাল কানাডা কর্তৃক আয়োজিত কানাডা মিররের আজকের প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি সাথে সাথে আমার সাথে যারা আলোচক সম্মানিত ব্যক্তিত্ব রয়েছেন তারা সহ আপনার অসংখ্য দর্শক শ্রোতা সবাইকে আমি জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাহবুব সাহেব, আপনি প্রশ্ন করেছেন, এই প্রশ্নটা সচরাচর আজকাল সবার মনে প্রাণী ঘুরপাক খাচ্ছে যে এই বৈশ্বিক মহামারীর পরে ইনশাআল্লাহ একদিন তো আমরা এই সুরাহা পাবো বলে বিশ্বাসী। তো যে প্যান্ডামিক যে বিপর্যয় নিয়ে আসছে আমাদেরকে, শুধু লাইভলিহুডের বিপর্যয় নয়,
শুধু লাইভের বিপর্যয়ের সাথে সাথে লাইভলিহুডের বিপর্যয় নিয়ে আসছে। সুতরাং আমরা ব্যবসায়ী হিসেবে যারা আজ 6-7 মাস যাবত বিশেষ করে ফার্লোর মাধ্যমে জীবনযাপন চালাইতেছি এবং ব্যবসা বাণিজ্য চালাইতেছি সরকারের অনুদানের মাধ্যমে, সরকারের বিভিন্ন সাহায্য সহযোগিতার মাধ্যমে, কিন্তু এই সাহায্য সহযোগিতা কিন্তু আর অক্টোবরে, বিশেষ করে ইংল্যান্ডে অক্টোবরের 31 পর আর আপাতত চলবে না, যদিও সরকার ভাবছে যে ভবিষ্যৎ সেকেন্ড পিকের উপর নির্ভর করে তারা তাদের সিদ্ধান্ত নেবে। তারপর আমরা যারা ব্যবসায়ী আছি, আমরা আজ থেকেই আমরা একটা প্ল্যানিং এবং প্রোগ্রামিং করতে হবে যে এই বিপর্যয়ের পর আমরা কিভাবে প্রস্তুতি নিব আমাদের ব্যবসাগুলাকে আবার পুনর্জীবিত করার জন্য। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের ইংল্যান্ডের প্রায় 90% বাংলাদেশি ডায়াসপোরা ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ইনভলভ ইন কেটারিং ইন্ডাস্ট্রি। কিন্তু যেহেতু কেটারিং ইন্ডাস্ট্রি আমাদের প্রায় 100,000 বাংলাদেশিরা কর্মরত, তাদের অনেকেই আমরা প্রায় 3 মাস ছিলাম ফার্লোতে, কিন্তু গত জুলাইয়ের 4 তারিখে আস্তে আস্তে ওপেনিং শুরু হয়েছে। খুব একটা ইনোভেটিভ আইডিয়া আমাদের অর্থমন্ত্রী নিয়ে আসছিলেন যে অগাস্ট মাসে যারা ইট আউট হেল্প আউট একটা স্কিম, যে স্কিমের মাধ্যমে বিশেষ করে উইকডেতে যে যারা এসে খাবে রেস্টুরেন্টে তাদের জন্য 50% ডিসকাউন্ট অথবা 10% ম্যাক্সিমাম। তো সুতরাং এই মাসটা চলে গেল, আমার প্রবাসী বাংলাদেশিরা ইংল্যান্ডে বেশ ভালোই রেস্টুরেন্টের ব্যবসা তারা করেছে। সুতরাং অনেকের মুখে শুনেছি যে ইভেন ক্রিসমাস নিউ ইয়ার থেকে আরো ভালো ব্যবসা এই মাস হয়েছে। তো এটা হলো আমাদের একটা সুখবর। কিন্তু আমরা যারা ঘুরে দাঁড়াবো যে এই বিপর্যয়, যে অর্থনৈতিক বিপর্যয় নিয়ে আসছে এই প্যান্ডামিক, তার থেকে আমরা যখন ঘুরে দাঁড়াবার চেষ্টা করব, আমার মনে হয় যে এই বিপর্যয়ের মাধ্যমেও আমাদের কিছুটা অপরচুনিটি এখানে আশা ব্যক্ত করে। তো আমি কিছুদিন আগেও বলেছি যে ইয়েস, কোভিড-19 প্যান্ডামিক ইজ এন অভিশাপ স্বরূপ আমরা মনে করি মানব জাতির জন্য, কিন্তু এর সাথে সাথে কিছু আশীর্বাদও আছে। কিন্তু এই আশীর্বাদে আমাদেরকে সবরের মাধ্যমে সাধনা করতে হবে এবং আমরা প্রস্তুতি নিতে হবে। সো ইটস নট গোয়িং টু বি লাইক অ্যাজ ইউজুয়াল যে আমরা যে ট্রেডিশনাল ব্যবসাগুলো করে আসছি এন্টারপ্রেনারশিপরা, কিন্তু এটা ডাইভার্সিফাইড ব্যবসা পদ্ধতিগুলা কিন্তু নিয়ে আসছে। এই নিয়ে আসার মাধ্যমে অনেক পণ্ডিতরাও কিন্তু ভালো বাক্য বলে যাচ্ছেন যে বিশেষ করে ইনফরমেশন টেকনোলজি গুলা খুব বেশি সমাদৃত হবে এবং অনলাইন ব্যবসাগুলা, অনলাইন যে কোনো জিনিস অনলাইন যদি হয়, কারণ আজকাল কনজিউমার ইজ ভেরি মাচ ওয়ারিড অ্যাবাউট দেয়ার হেলথ অ্যান্ড হাইজিন। সুতরাং তারা আগে যখন যেভাবে বাহিরে যেতে গিয়ে তারা শপিং করতো, এখন তারা মেজরিটি পিপল they try to get its online deliveries and things like that. So আমার মনে হয় যে এই প্রকারের অপরচুনিটি, ইভেন অনলাইন টেকনোলজি, আপনি যদি ব্যবসার বিভিন্ন ধরন আছে, নতুন নতুন ব্যবসার ইনোভেটিভ ব্যবসার জন্ম দিতে পারে আমাদের সেকেন্ড এবং থার্ড জেনারেশন গুলো। কিন্তু এদিকে নজর, আমার কথা হলো যে এইটা আমি যেখানেই কথা বলি আমার বলে হাত পা গুটিয়ে না বসে এদিকে একটু নজর দিই, যাতে অত্যন্ত যখনই পোস্ট করোনা শেষ হবে যাতে আমরা ফ্রন্টলাইন ইনোভেটিভ আইডিয়া নিয়ে এন্টারপ্রেনারশিপের দারুণ মুক্ত করতে পারি, তখনই আমরা সাকসেসফুল হব। আসলে তো ই কমার্স ইজ এন এন্ডলেস অপরচুনিটি মাহবুব ভাই, এন্ডলেস অপরচুনিটি। কারণ অবশ্যই কি তো এর মধ্যে ইভেন আমি কালকেও বলে আমার এক বন্ধুর সাথে আলাপ হয়েছে, আমরা ইভেন বেসিক গ্রোসারি দোকান, এই গ্রোসারি দোকানগুলো কিন্তু আজকাল ডিস্টেন্স মেনটেনিং এর কারণে হোক, সংক্রামিত হওয়ার ভয় হোক, মানুষ যেতে চাচ্ছে না। সো হোয়াট ইজ দ্য অপশন? দ্য অপশন ইজ দ্যাট টু ডেলিভারি। সো এই ডেলিভারি সিস্টেম যদি আপনি মডার্ন টেকনোলজির মাধ্যমে, ওয়েল ট্রান্সপোর্টের মাধ্যমে, ওয়েল প্যাকেজিং এর মাধ্যমে যদি আমরা নিয়ে আসতে পারি, সো দ্যার ইজ অ্যানাদার মার্কেট যে অ্যাটলিস্ট 30-40% ইভেন চলে গেলেও, এই মহামারী চলে গেলেও এই অনলাইন ডেলিভারিটা কিন্তু একটা গুড একটা মার্কেটিং ফ্যাসিলিটি হয়ে গেছে, যাতে করে এটাকে কেউ লোভনীয় একটা ইনোভেটিভ আইডিয়া বলে ধরে নিতে পারে। জি, ধন্যবাদ। জি, মাতা ভাই কিছু বলতে চাচ্ছিলেন?
জি, না এই যে বলছিলাম, এই জন্য বলছিলাম অনেক অনেক ইনোভেটিভ আইডিয়া গুলো রয়ে গেছে, যে আপনি দেখতে হবে যে হোয়াট ইজ ইয়োর কাস্টমার্স ওয়ান্টস। সো কাস্টমার কি চাচ্ছে, তাদের সুযোগ সুবিধা মতে আমরা বিজনেসের ফিলোসফি নিয়ে এগিয়ে আসতে হবে। তাদেরকে তাদেরকে জি আমাদের পিস অফ মাইন্ড দিতে হবে, সেফটি এন্ড সিকিউরিটির, এন্ড দ্যাট ইজ হোয়াট দ্য কনজিউমার ইজ লুকিং ফর এট দ্য মোমেন্ট। আমি জি আর বুঝতে সুযোগ থ্যাংক জি ইউ ফর বুঝতে গিভিং। পেরেছি। ধন্যবাদ মাতাব ভাই, অত্যন্ত সুন্দর করে আমাদেরকে জিনিস ক্লিয়ার করার জন্য। আমি আসবো আপনার কাছে, আপনি কাইন্ডলি থাকবেন। আমি এখন একটু মন্ট্রিয়াল যেতে চাই। মন্ট্রিয়ালে আমাদের সাথে সঙ্গে মন্ট্রিয়াল থেকে কানাডার আমাদের জনাব ফয়সল চৌধুরী। ফয়সল ভাই, আমরা সবাই জানি কানাডা অত্যন্ত একজন পরিচিত মুখ, কমিউনিটি নেতা, এবং দীর্ঘদিন ধরে উনি কানাডায় বসবাস করেন, সেই সাথে উনি একজন রাজনীতিবিদও। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো অর্থনীতিকে কিভাবে পুনরুদ্ধার করা সম্ভব, সেই টপিক নিয়ে আলোচনা। তার প্রেক্ষিতে আমি আমার ফয়সল ভাইয়ের কাছে একটি প্রশ্ন রাখতে চাচ্ছি। ফয়সল ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনাকে আনমিউট করি। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে জি, পাচ্ছি, প্রথমে ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে পাচ্ছি। আপনি কি শুনতে জি পাচ্ছেন জি জি, রনি? শোনা যাচ্ছে ফয়সল ভাই, পরিষ্কার শোনা যাচ্ছে। আপনাকে ধন্যবাদ। আজকে বন্ধের দিন, আমরা জানি কানাডাতে লং উইকেন্ড এবং অন্যান্য জায়গায়ও। আপনি আমাদেরকে এই দুপুরবেলা সময় দিয়েছেন, এই জন্য আজকাল পরিবারের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা। প্রথমে যে প্রশ্নটা আমি রাখতে চাচ্ছি আপনার কাছে ফয়সল ভাই, আমরা জানি যে কানাডা সরকার প্যান্ডেমিক শুরু হওয়ার পরপরই আহ, একটি প্যাকেজের নাম দিয়েছে, যেটি হলো CREB, যেটি কানাডার নাগরিকের মধ্যে যারা আর্থিকভাবে সাহায্যের প্রয়োজন ছিল, তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কানাডা সরকার। তার পরিপ্রেক্ষিতে প্রায় 8.6 মিলিয়ন ক্যানাডিয়ান নাগরিক আপনার এই সাহায্য নিয়েছেন। মাসিক একটি আহ, টাকা কানাডিয়ান সরকার সবার অ্যাকাউন্টে দিয়েছে, এবং এ পর্যন্ত আমার কাছে যতটুকু তথ্য আছে, প্রায় ক্লোজ টু $95 বিলিয়ন খরচ করেছে কানাডিয়ান সরকার। আহ, যে জিনিসটা, আরেকটি বিষয় হলো যে আমরা বেশ কিছুদিন আগে, অল্প কিছুদিন আগে আমরা দেখলাম যে অর্থমন্ত্রী বিল মার্নো, যিনি সাবেক অর্থমন্ত্রী, তিনি পদত্যাগ করেছেন একটি স্ক্যান্ডেল নিয়ে। তো এই দুইটি বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাচ্ছি যে কানাডার অর্থনীতির ভবিষ্যৎ আপনি কিভাবে দেখছেন, এবং সেই সাথে এই অর্থমন্ত্রী যিনি বললাম আমি, বিল মার্নো, ওনার পদত্যাগকে আপনি কিভাবে দেখছেন, এই সম্বন্ধে আমাদের দর্শকদের একটু যদি বলতেন ফয়সল ভাই। আহ, অনেক ধন্যবাদ আজকালের ব্যবস্থাপক এবং যিনি টেকনিক্যাল সাপোর্টে হয়তো আছেন, মাসুম রহমান বাপ্পি, রনি চৌধুরী, আপনাকে এবং যারা প্যানেলে যারা আছেন সবার প্রতি শুভেচ্ছা। আমি কানাডার বাংলাদেশিদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আর বিশেষ করে আজকাল কানাডার অনলাইন অত্যন্ত জনপ্রিয় একটা অনলাইন, এবং ওনাদের পত্রিকা অত্যন্ত জনপ্রিয় ছিল এখানে, আপনারা হয়তো জানেন সবাই। এর জন্য আমি আবারও আমাদের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো প্রশ্নটা যেটা করেছেন, এটা এই যে প্যান্ডামিকের বিশ্বে চলাকালীন সময়ে ক্যানাডিয়ান গভর্নমেন্ট কি করছেন ও নাগরিকের জন্য, এটাই কিন্তু মূলত প্রশ্ন। জি জি তো একটা সফল গভর্নমেন্ট তার নাগরিককে কিভাবে রাখে, দুর্যোগের সময় কিভাবে রক্ষা করে, এটার এইভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখব এটা মানবিক সরকার, পৃথিবীর একটা দৃষ্টান্ত সৃষ্টিকারী এই বর্তমান সরকার তার জনগণের পাশে সমস্ত চাহিদা মেটানোর জন্য দাঁড়িয়েছেন। কানাডা ইজ দ্য ফার্স্ট নেশন যারা মানে সবার আগে এই প্যান্ডামিকের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা নিয়েছেন। এই যে রেস্কিউ যে প্যাকেজটা কানাডিয়ান গভর্নমেন্ট দিয়েছেন, ওইটার একটা শর্ত দিয়েছিলেন যে লাস্ট ইয়ার কিংবা এর আগের বছর যারা $5,000 ইয়ারলি ইনকাম করে ইনকাম ট্যাক্স রিপোর্ট করেছেন, দে আর এলিজিবল টু হ্যাভ $2,000 এভরি মান্থ। তো ওইটা পেয়েছেন জি অনেকে। এইটা পাওয়ার পরে এই যে বাইং পাওয়ার, যেটা নাগরিকের সিটিজেনের যে বাইং পাওয়ার, যেটা এইটা কিন্তু কমে নাই। এইটাতে ক্যানাডিয়ান মানে ইকোনমিতে কোনো প্রভাব বিস্তার করে নাই। কিন্তু সুদূর প্রসারী ভাবে আপনি যদি দেখেন, এই টাকাগুলা যদি আমরা ধরে নেই যে উনি আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট টাকাগুলা থাকে এইখান থেকে দিয়ে থাকেন, তাহলে ধরেন আপনার এই ম্যানেজমেন্টের এই টাকাগুলা আবার আমাদেরকে রিপেইড করতে হবে, এই 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 তহবিলটা আবার করে দিতে হবে।
নাগরিক আছেন তারা আলটিমেটলি এটা সুপোভ নিছেন এবং আবার এইটার যে লং টার্ম একটা যে পরিকল্পনা, এই লং টার্ম পরিকল্পনাও সরকার ইতিমধ্যে ঘোষণা করেন নাই। জানি না, আমরা দেখতেছি সরকার কি করেন। তো কানাডা জি মাশাআল্লাহ ওয়ান অফ দ্য রিচেস্ট নেশন বাই রিসোর্স, মিনারেল রিসোর্স যেটা আছে এটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটা দেশ হলো কানাডা। আপনি কানাডার যদি সারা ইউরোপের মিনারেল রিসোর্স আপনি এক করেন তাও কানাডার সমান হবে না। তাহলে আমরা ধরে নেই এই যে প্যান্ডামিকে ইকোনমি ফল করবে, মনে করেন ইউরোপ যারা আপনার আজকে বিশ্বের ইকোনমিক খেলোয়াড় যারা আছেন, মার্কিন যুক্তরাষ্ট্র, চায়না, ইউরোপ বড় স্টেক হোল্ডার যারা আছে, ওনারা কিভাবে দেখেন? তো ওনারা কানাডাকে দেখেন যে মিনারেল পাওয়ার জন্য রিসোর্সেবল কান্ট্রি এবং বিশ্বাসযোগ্য টিডি করার একমাত্র দেশ হলো কানাডা। তো সবাই যদি আপনার মানে রিসেশনে যান, কানাডা উইল বি দ্য ফার্স্ট কান্ট্রি হু গোয়িং টু, মানে কানাডায় এটা থেকে বাউন্স করবে স্ট্রং রিজার্ভ অফ মিনারেল রিসোর্স। এত আর কারো নাই। সুতরাং কানাডার ইকোনমি এখনো যেই পর্যায়ে আছে, স্বাভাবিকভাবে কিন্তু আফটার প্যান্ডামিক ইকোনমি উইল নট বি দ্য সেম। ওই যে আমার ভাই নিউক্যাসল থেকে বলেছেন, অত্যন্ত সুন্দর একটা শহর, আমি অনেকবার ভ্রমণ করেছি, যে নতুন ব্যবসা বাণিজ্য পৃথিবীতে আবির্ভাব হচ্ছে। দিস ইজ অ্যাবসলিউটলি ট্রু। আজকের যে আমাজনের স্টক যে শেয়ারের দাম হলো 3700, মানে তারপরে সফি, এইগুলা সব অনলাইন বিজনেসের দেখবেন আপনার যে কোম্পানিগুলো আছে, এদের 600-700% বেড়ে গেছে আফটার প্যান্ডামিক। এই প্যান্ডামিকের পরে বেড়ে গেছে। এই যে আমাদের যে টেকনোলজি গুলা আছে, টেকনোলজির স্টক যেগুলো আছে, এগুলা মানে প্যান্ডামিকের পরে যেমন আপনার সার্ভিস ইন্ডাস্ট্রি গুলা ধস নেমে গেছে। এয়ারলাইন্স একদম নিচে চলে আসছে আপনার। তারপরে আপনার যেগুলা রিসোর্ট গুলো আছে, যে এই সার্ভিস ইন্ডাস্ট্রি গুলা অনেক দেশ নেমে গেছে, কিন্তু এই টেকনোলজি এগুলা অগ্রসর হচ্ছে। তাহলে টেকনোলজিকে যদি আমরা ধরতে হয় এবং দ্যাট উইল বি দ্য বিজনেস ফর দ্য ফিউচার, এটা বলতে হবে। কেননা এই টেকনোলজি ছাড়া আগামী পৃথিবীতে ব্যবসা করা অসম্ভব হয়ে যাবে। যেমন আমরা যখন এইখানে আইসা এজ এ আদার্স বাংলাদেশি, সিলেটি আইসা কিন্তু রেস্টুরেন্ট ব্যবসা শুরু করছে, এভরিবডি নোজ ইট। তো এখন আমাদের রেস্টুরেন্টে ওইখানে কোনো টেকনোলজি কিছু ছিল না, আমরা হাত দিয়ে সবকিছু লিখতাম, এভরিথিং হাত দিয়ে লিখতাম। এবং কেউ ডেলিভারির ওইটা আমরা চিন্তামই না, আইসা আমাদেরকে অর্ডার দিত, যে ফোন করে অর্ডার দিত যে পিক আপ কর, মানে ওইটারে বলে মানে পিক আপ মানে করবে। তো ওনাদের আমরা রান্না কইরা রেডি করে রাখতাম, ওনারা আইসা নিয়ে যেত। বাট আফটার ওয়াইল এখন যেটা আছে, আপনারা দেখছেন যে অনেকগুলা প্রতিষ্ঠান দাঁড়া করাইছে, যে আপনার এগুলা নিজস্ব ডেলিভারি ছাড়াও আপনার নিজস্ব ডেলিভারি পার্সন আর এগুলা রাখতে হয় না, এগুলো আউটসোর্স হয়ে গেছে। এগুলো আপনার ওই যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলা দ্বারা হয়ে গেছে। তো ওইগুলো আপনি লাইনে যাবেন, গিয়ে আপনি ইয়ে করবেন। এই যে আপনার এইগুলা হলো সার্ভিস ইন্ডাস্ট্রিকে বুস্ট করার জন্য। কিন্তু আসল যে ইকোনমি, অরিজিনাল ইকোনমিগুলো হলো মেইন হলো ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি। এই ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিটাকে টিকিয়ে রাখতে হলে মিনারেল রিসোর্সের দরকার, এবং মিনারেল রিসোর্সের জন্য কানাডা ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি। কানাডাতে আপনার এইগুলা সবাই কিনতে আসবে, ইউরোপ, আমেরিকা সবাই কিন্তু আমাদের বায়ার বড় রিসোর্সের জন্য। সুতরাং কানাডা, হ্যাঁ, যদি সবাই ইয়েতে যায়, সবাই চাচ্ছে যে ইউরোপের অনেক দেশ কিন্তু দে আর অলরেডি ফাইল ব্যাংক্রাপসি, পর্তুগাল, কিন্তু অনেক কিন্তু স্পেন ইজ গোইং টু বি। আপনার এইগুলার অবস্থা নিচে, কানাডা নাই, কোনো সম্ভাবনাও নাই আপনার। ইভেন কানাডা উইল বুস্ট আমেরিকান ইকোনমি, এটা দেখবেন, যেহেতু যে জি, বুঝতে পেরেছি ফয়সাল ভাই। আরেকটি জিনিস যেটা আমার জানার আগ্রহ ছিল, যে আমরা এই মহামারীর মধ্যে আমাদের কানাডার অর্থমন্ত্রীকে পদত্যাগ করতে দেখলাম একটি কেলেঙ্কারির কারণে। এই পদত্যাগ থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, এবং এই পদত্যাগের পিছনের কারণটি একটু যদি ছোট্ট করে আমি আসতেছি। আপনার বিল মরেন্স আপনারা সবাই জানেন, হি ওয়াজ ওয়ান অফ দ্য ভেরি সাকসেসফুল বিজনেসম্যান এন্ড হি বর্ন ইন এ ভেরি হাই ক্লাস বিজনেস ফ্যামিলি। তো উনি আপনার যেই কাজটা করছেন, যে
$900 মিলিয়ন স্টুডেন্টদের একটা প্যাকেজ, এটা হলো আপনার গ্রান্ট প্যাকেজ। ওই ব্রাঞ্চ উনি ওনার প্রভাব খাটিয়ে ওইটা করছেন, এটা যেভাবে করা উচিত না। প্লাস উনি ইকুয়েডরে একাধিকবার ভ্রমণ করেছেন, এইটা সদুত্তর উনি দিতে পারেন নাই। প্রায় $41,000, এটা আমার কাছে আশ্চর্য লাগছে। হিমসেলফ ইজ এ বিলিয়নিয়ার, এবং উনি $41,000 খরচ করছেন কেনিয়াতে, ওনার বাচ্চাদেরকে ওনার মেয়েদের পাঠাইছেন। এইটা আমি কিন্তু সদুত্তর পাই নাই, এবং মনে করি যদি প্রাইম মিনিস্টার বলে থাকেন ইউ হ্যাভ টু রিজাইন, সো প্রাইম মিনিস্টার ডিড ইট এ ভেরি রাইট থিংস। এবং এখানে আরেকটা জিনিস উনি বলতেছেন যে আমি অর্গানাইজেশন ফর ইকোনমিক্স কর্পোরেশন এন্ড ডেভেলপমেন্টের আমি সিও হতে চাই, এজন্য আমি পদত্যাগ করছি। তো ওইটা আপনার জানেন, ইকোনমিক্স ডেভেলপমেন্টের যেটা ডিন এসনকে ওই ইকোনমিক কর্পোরেশনটা লিড করে। যদি ওইটা হয়ে থাকে তাহলে গুড লাক ফর হিম। এজ এ ক্যানাডিয়ান আই উইল অ্যাগেন ফিল প্রাউড ফর হিম, উনি অগ্রসর হন। কিন্তু যেটা আমরা সিটিজেন্স অফ কানাডা হিসাবে আমরা জানতে চাবো যে 900 মিলিয়নের এই গ্রান্টস প্যাকেজটা উনি কিভাবে ইস্তেমাল করেছেন, এটা উনি মন্ত্রিত্ব না থাকলেও এটা আমাদের জানার থাকবে। এবং ইকুয়েডরের এবং কেনিয়ার যে ওনার ফ্যামিলি, ওনার ওয়াইফ গেছেন, এগুলার একটা ক্লিয়ার উত্তর আমরা চাবো। এই বিষয়ে কি কোনো এই তদন্ত হলো হওয়ার সম্ভাবনা আছে? বিল মরনের। এই বিষয়ে কি এটা আরসিএমপি কি অবশ্যই একটু হবে, তদন্ত করছে? অবশ্যই হবে এটা। জি, ধন্যবাদ ফয়সাল ভাই। আমি আরসিএমপি এখনো অফিসিয়ালি আসেন নাই, এটা জি পার্লামেন্ট তদন্ত হচ্ছে। পার্লামেন্ট যখন রিপোর্ট করবেন, প্রাইম মিনিস্টার এইটা কথা বলবেন, দেন উইল নো হোয়াটস গোয়িং অন। জি, আমি যতটুকু জানি আগামী 21 তারিখে পার্লামেন্ট অধিবেশন বসছে, হয়তোবা এই 21 তারিখে আমরা একটা বিস্তর একটা পরিবর্তন হয়তোবা আসতে পারে, আমরা জানবো। যেটা কিনা আমি ফয়সাল ভাইয়ের সাথে আমি একটু জিনিসটা অ্যাড করলাম। ধন্যবাদ বাপ্পি, ধন্যবাদ ফয়সাল ভাই। আমি আসছি আপনার কাছে একটু পরে। আমি একটু আমেরিকায় সংযুক্ত স্থাপন করতে চাই। আমাদের সাথে সংযুক্ত স্থাপন করেছেন আমেরিকা থেকে মোহাম্মদ কামরুজ্জামান স্যার। উনি আমাদের আমেরিকা থেকে। আশা করি আপনি শুনতে পাচ্ছেন। আমি আনমিউট করে দিই। জি, আপনাকে একটু আনমিউট করতে হবে। কামরুজ্জামান ভাই, আমি জি কাইন্ডলি আনমিউট করলে ভালো হয়। আপনার দিকে কামরুজ্জামান ভাই আনমিউট করার প্রয়োজন ছিল, আমি শুনতে পাচ্ছি না। আপনার দিকে আনমিউট করতে হবে। ও সরি, আমি আনমিউট ছিলাম। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন আমাকে? জি, এখন জি জি, ধন্যবাদ, এখন শোনা যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ, আপনি আজকে আমাদের মধ্যে আলোচনা সভা পর্বে সংযুক্ত হয়েছেন। এই জন্য কানাডাবাসীর পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা। আশা করি আপনি ভালো আছেন। এবং আপনার কাছে যে প্রথম যে প্রশ্নটি যেটা আমি রাখতে চাচ্ছিলাম, আমরা জানি যে কোভিড-19 কালীন সময়ে পৃথিবীর অর্থনীতিক যেসব দেশ খুব একটা স্বনির্ভর না, যাদের বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়, বিশেষ করে ওয়ার্ল্ড ব্যাংক বলেন, জাতিসংঘ বলেন, মনিটরিং ফান্ড, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তাদের কাছ থেকে তারা ঋণ নেয়। যেসব উন্নয়নশীল দেশ ঋণ প্রদান করে এবং যেসব সংস্থা ঋণ দেয়, করোনাকালীন সময়ে তাদের যেসব দেশের ঋণের প্রয়োজন আছে তাদের জন্য কি কি কর্তব্য পালন করছে, কিংবা কি ধরনের ঋণ সাহায্য সহযোগিতা করছে যেসব দরিদ্র দেশ তাদের এই মহামারীতে তাদের সাহায্যের প্রয়োজন, এই সম্বন্ধে যদি একটু অর্থনীতি সম্বন্ধে আমাদের একটু শেয়ার করতেন আমাদের দর্শকদের। ধন্যবাদ মাহবুব চৌধুরী ভাই, আসলে খুব সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন। সাথে সাথে যে বিষয়টা আপনি তুলে এনেছেন, এটা আসলে একটা আলোচনার দাবি রাখে। এই মুহূর্তে সবচেয়ে বার্নিং ইস্যু যে সারা পৃথিবীর অর্থনৈতিক অবস্থা কোন পর্যায়ে চলছে, ফিউচারে এটা কোন শেপ নিবে, আর এইটা থেকে উত্তরণের জন্য আমাদের কি কি করণীয়, এই বিষয়গুলি নিয়ে আজকের আপনার যে টকশো বলেন, যাই বলেন, যে আলোচনা, এই আলোচনা সময় উপযোগী। তো আমি আমার পক্ষ থেকে আজকাল কানাডা মিররের যারাই এই প্রোগ্রামের পিছনে কাজ করছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, আর আমাকে এই প্রোগ্রামে ডাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তো প্রথমে আমি যে কথাটা বলতে চাই, আপনি যেটা জানতে চেয়েছেন যে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক সহ যারা দাতা গোষ্ঠী আছে, সহ ডেভেলপমেন্ট এজেন্সি যারা আছে,
তাদের এই কোভিড পরবর্তী অবস্থা, তারা রেসপন্স কিভাবে করছে, আর যে দেশগুলি এই সাহায্যগুলি নিচ্ছে তাদের কি অবস্থা, এগুলি নিয়ে আপনার কোয়েশ্চেন, খুবই সুন্দর একটা কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনটার আনসার দেওয়ার আগে আমি একটু মানে অর্থনৈতিক মন্দা আর হচ্ছে করোনা ভাইরাসের পরবর্তী যে আমাদের পৃথিবীর অবস্থা কি হতে পারে এটা নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমে শুরু করতে যাচ্ছি যে আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তারা এই করোনার আগে একটা প্রেডিকশন করেছিল যে টোটাল পৃথিবীর অর্থনীতি 3% পর্যন্ত বাড়তে পারে করোনা হলেও। বাট আলটিমেটলি তারা জুন মাসে আবার একটা প্রতিবেদনের মাধ্যমে বলেছে যে সেই বারে তো নাই, বরং সেইটা 3% কমে গেছে। আপ টু জুন 3% পর্যন্ত ওয়ার্ল্ড ইকোনমিটা কমে গেছে। এখন আপনার বুঝতে হবে ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ তাদেরকে যারা ফান্ডিং করে থাকে, তাদের ইকোনমি যদি বসে যায় বা একটু পড়ে যায়, তখন কিন্তু তাদের কন্ট্রিবিউশন যেটা হচ্ছে ডেভেলপিং কান্ট্রি বা হচ্ছে আন্ডার ডেভেলপ কান্ট্রিগুলি পেয়ে থাকে, স্বভাবতই সেটাও একটু কমে যাবে। তো এখানে আমরা দেখতে পাই 1930 সালে যে ওয়ার্ল্ড ডিপ্রেশন, যেটাকে আমরা অর্থনৈতিক বিশ্ব মন্দা, সবচেয়ে বড় মন্দা, গ্রেট ডিপ্রেশন যেটাকে বলি, তার পরবর্তী যে সিনারিওটা সেটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে এখনের যে আমাদের যে প্যান্ডেমিকের মধ্যে আমরা যাচ্ছি কোভিড-19 এর পরবর্তী, তার একটা সাদৃশ্য আমরা এখানে পাবো। যেমন আমি আপনাকে একটু রেফারেন্স দিতে যাচ্ছি যে ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চ ইউএস এর, তারা বলেছে যদি কোনো প্যান্ডেমিক 2টা কোয়ার্টারের বেশি পর্যন্ত কোনো অর্থনীতিতে প্রিভেল করে, তখন সেটাকে ওয়ার্ল্ড ডিপ্রেশন আমরা সংজ্ঞায়িত করব। তো ওখানে তিনি মানে এই রিসার্চ ফেলোরা তারা দেখেছেন যে আসলে এই প্যান্ডেমিকটা 2টা কোয়ার্টার তো দূরের কথা, এটা 3টা 4টা বা এর পরবর্তীতেও যেতে পারে। ওনারা বলেছেন যে এই প্যান্ডেমিকের কারণে যে ক্ষয়ক্ষতি হবে, তাহলে পরবর্তী প্যান্ডেমিক, আফটার প্যান্ডেমিক সিচুয়েশনটা অর্থনীতির কি হবে। তো এই ক্ষেত্রে একটা রিসার্চ স্টাডি আমরা নিউ ইয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠান S&P গ্লোবাল রেটিংস, ওখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাথলিক ইউনিভার্সিটির জোসে সেডাটা উনি একটা স্টাডি করেছেন। উনি বলেছেন যে এই প্যান্ডেমিকটা আসলে 4 ধরনের শেপ নিতে পারে, 4 ধরনের শেপ নিতে পারে, যেটা অর্থনীতির উপরে একটা প্রভাব তৈরি করবে। যেমন আমরা 4টা ওয়ার্ড জানি, ইংলিশে 4টা ওয়ার্ড, একটা হচ্ছে ভি, একটা হচ্ছে ইউ, আর একটা হচ্ছে ডাব্লিউ, আর একটা হচ্ছে আপনার এল। তো এই 4টা হলে পৃথিবীর অর্থনৈতিক অবস্থা, ডেভেলপিং কান্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ ডেভেলপ কান্ট্রির কি হবে সেটা নিয়ে উনি একটা ক্লিয়ার সুন্দর একটা রোড ম্যাপ দিয়েছেন। উনি বলেছেন যে সবচেয়ে ভালো সিচুয়েশন হতে পারে যদি সেই ইকোনমিক কার্ভটা ভি এর মতো হয়। মানে হচ্ছে আপনার যদি অর্থনৈতিক অবস্থা খারাপ হয়, তখন হঠাৎ করে আপনার ইকোনমি পড়ে যাবে, আবার যখন এই রেস্ট্রিকশন গুলি উঠে যাবে, গভর্নমেন্ট খুলে দেবে, আবার উপরের দিকে হ্যাঁ বেড়ে যাবে। বলতে গেলে আপনি একটা কোয়ার্টারে এর জন্য সময় লাগবে। এরকম আমরা অনেকেই আশাবাদী ছিলাম হয়তো মার্চ এপ্রিলের দিকে, কিন্তু আলটিমেটলি ওই ভি শেপটা আর আমাদের হয় নাই। কারণ আমরা দেখছি এত কম সময়ে কোনো কোভিড-19 এর কোনো টিকা বা এই ধরনের প্রতিষেধক কিছুই বাজারে এখনো কমার্শিয়ালি প্রোডাকশন বা ডিস্ট্রিবিউশন শুরু হয়নি। তখন উনি বলেছেন যে ব্যাপারটা এমন হতে পারে, যদি সেটা ভি না হয় সেটা ইউ হতে পারে। ইউ হতে পারে এই সেন্সে যে আপনার ওইটা পড়ে যাবে, ইকোনমিক প্রবৃদ্ধিটা পড়ে যাবে, তারপরে একটা পর্যায় পর্যন্ত ওই পড়া অবস্থায় চলবে, তারপরে আস্তে আস্তে আবার বাড়বে। কিন্তু সেক্ষেত্রেও আমরা অতটা আশাবাদী হতে পারছি না, কারণ হচ্ছে এই সম্ভাবনাটা আপনি যদি আগস্টের শেষের দিক পর্যন্ত দেখেন, সেক্ষেত্রেও আমরা সে ধরনের ডেভেলপমেন্টটা আবার অর্থনৈতিক সূচকে দেখিনি, এক্সেপ্ট চায়নার ক্ষেত্রে যেটা হয়েছে, তারা কিন্তু সেপ্টেম্বরের 1 তারিখ পর্যন্ত দেখিয়েছে যে তাদের 45 to 70% পর্যন্ত তাদের ইকোনমিকে তারা রিস্টোর করতে পেরেছে। মানে তাদের উৎপাদন, তাদের ফ্যাক্টরি সবগুলি ওপেন করে দেওয়ার ফলে তারা প্রায় 70%, 45 থেকে 70% পর্যন্ত তারা রিকভার করতে পেরেছে। কিন্তু আপনি যদি অন্য ডেভেলপিং কান্ট্রি দেখেন বা অন্য জায়গায় দেখেন, তাহলে আপনি কিন্তু সিনারিওটা ওরকম দেখতে পাবেন না। তো দেখেন, এখন অর্থনীতিবিদরা যেটা চিন্তা করছে যে সবচেয়ে কঠিন অবস্থাটা কি হতে পারে, সেটা হতে পারে পুনরুদ্ধারের কঠিন স্টেপ হতে পারে ডাব্লিউ। কি আপনার ওটা পড়ে যাবে, আবার উঠে যাবে, আবার পড়ে যাবে, আবার উঠবে। এই সিনারিওটা আমি দেখতে পাচ্ছি নিউ ইয়র্ক টাইমসের, আমি একটা দেখছিলাম গত পরশুদিন, ওইখানে আমি দেখতে পাচ্ছিলাম ইউএস ইকোনমির প্যাটার্নটা অনেকটা এইরকম। কারণ ওরা প্রথমে সব বন্ধ করে দেওয়া, ইকোনমিটা পড়ে যায়, মানে একটা পর্যায়ে আপ টু এ সার্টেন লেভেল, তারপর আস্তে আস্তে এটা আবার বাড়ে। এখন আবার আপনি জেনে দেখবেন যে আমি তো টেক্সাস A&M ইউনিভার্সিটিতে রিসার্চার হিসেবে আছি, এখানে সহ আমেরিকার অনেক ইউনিভার্সিটি যখন খুলে দিয়েছে,
যখন রেস্টুরেন্টগুলি স্বল্প পরিসরে মানে একটা লিমিট পর্যন্ত অকুপেন্সি রেখে খুলে দিয়েছে, তখন কিন্তু কোভিড এর প্রকোপটা আরো বেড়ে গেছে। এখন আবার গভর্নমেন্ট, যেমন টেক্সাসের গভর্নর গতকালকে বলেছে যে সেটা আস্তে আস্তে আবার জিম টিম সহ কিছু জিনিস আরো স্বল্প পরিসরে সেফটি প্রিকশন নিয়ে চালানো আর কিছু বন্ধ করে দেওয়ার জন্য আবার বলছে। তো ব্যাপারটা আবার একটু পরে আবার আস্তে আস্তে ওঠার চেষ্টা করছে। আপনি যদি ডেভেলপ কান্ট্রি যেমন চিন্তা করেন, যদি আপনি কি যেন বলে হচ্ছে জার্মানির কথা চিন্তা করেন, ওদের প্যাটার্নটাও কিন্তু ডাব্লিউর মতো, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির প্যাটার্নটাও কিন্তু ডাব্লিউর মতো। আর লাস্টে যে অবস্থাটা হতে পারে, আমরা বলে থাকি নিউ নর্মাল, যে পরিস্থিতি যদি এই করোনার মধ্য দিয়েই আমাদেরকে যেতে হয়, করোনার মধ্যেই বাঁচতে হয়, কোনো টিকা না আসে, যদিও আমরা আশাবাদী, হয়তো এর মধ্যে আপনারা জেনে থাকবেন রাশিয়া অলরেডি সেটা কমার্শিয়ালি ডিস্ট্রিবিউশনে চিন্তা করছে। ট্রাম্প অলরেডি বলেছে যে অক্টোবর থেকে সব ফার্মাসিউটিক্যালস কোম্পানিকে যে রেডি হওয়ার জন্য করোনা ভাইরাসের ভ্যাকসিন ডিস্ট্রিবিউশনের জন্য। তো সেইটা যদি না হয়, তাহলে যেটা হতে পারে এল শেপে চলে যেতে পারে। আমরা বলে থাকি নিউ নর্মাল আফটার কোভিড। যদি এল শেপে চলে যায়, তাহলে মানে আপনার ইকোনমিক অবস্থা পড়ে যাবে নতুন নর্মালে। আমাদের সবসময় যেটা হবে, প্রোডাকশনটা ওইরকম কমের অবস্থায় থাকবে। তো আমরা সেটা প্রত্যাশা করি না, যেহেতু আমাদের একটা ভালো অবস্থা চলে আসতেছে, বলতে ভ্যাকসিন চলে আসবে, সেই পর্যায়ে আমাদের যেতে হবে না। তো আপনি বলেছেন যে ডেভেলপিং কান্ট্রিগুলি IMF আর ওয়ার্ল্ড ব্যাংকের কন্ট্রিবিউশন, আর যারা ডেভেলপিং কান্ট্রি যারা স্ট্রাগল করছে তাদের ক্ষেত্রে কি হবে। যেমন এক্ষেত্রে আসলে আমরা সবাই বাংলাদেশি, অনেক ভিউয়ার্স আমাদের বাংলাদেশি, তাদের জানতে ইচ্ছা করতে পারে যে আসলে বাংলাদেশের অবস্থা কি। আপনি যদি দেখেন, হ্যাঁ, আপনি যদি দেখেন বাংলাদেশের অবস্থা, বাংলাদেশ আসলে লাস্ট কয়েকটা এক দশক যাবত আপনি দেখবেন যে তারা হচ্ছে বহির্বিশ্বের সহায়তা ছাড়াই অনেক ধরনের বড় বড় প্রকল্প তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে। সরকার বিভিন্নভাবে এর জন্য কাজ করে যাচ্ছে। তো তারই ধারাবাহিকতায় এখন অত পরিমাণে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা ছাড়াও বাংলাদেশ অনেকটা ডেভেলপমেন্টের দিকে যেতে পারবে। আপনি জানেন যে আমাদের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ের জন্য আমাদের লাস্ট বাজেটের প্রায় আমাদের 20,000 কোটি টাকা হচ্ছে আপনার বরাদ্দ রাখা হয়েছে। তো এই 20,000 কোটি টাকা বরাদ্দের যে অবস্থা, সেটা যদি আপনি যারা গ্রামীণ অর্থনীতিতে, আপনি জানেন যে অলরেডি সিটি লাইফ থেকে মুভমেন্টটা আসলে আমাদের রুরাল এরিয়ার দিকে দেখতে পাচ্ছি। আমার একটা স্টোরি ফেসবুকে দেখে ওই দিন খারাপ লাগলো, আমার এক স্টুডেন্ট, সে আসলে ঢাকায় আর কোপ আপ করতে না পেরে গ্রামে চলে গিয়েছে, যে গ্রামে তো আসলে বাড়ি ভাড়া নাই, অনেক মানে লিভিং কস্টটা কম, চলে গিয়েছে। তো ওইখানে সরকার আসলে যে কাজটা করতে পারে রিস্টোরের জন্য, আমি বলছি ইকোনমিক যে এটা থেকে রিস্টোরের জন্য, ওখানে যেটা করতে পারে, ওখানে তাদের যে নিউ সিচুয়েশন, নিউ নর্মাল, নিউ যে লজিস্টিক সিস্টেম, প্রোডাক্ট সার্ভিসের যে প্রোডাকশন আর ডিস্ট্রিবিউশন, সেখানে একটা বিপুল পরিবর্তন নিয়ে আসতে পারে। সেটা হচ্ছে আপনি যেমন ওই যে মাহাতাব ভাই বলছিলেন যে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে যে আমাদের আরো ডিস্ট্রিবিউশন সিস্টেমকে আরো ডেভেলপ করতে হবে। আপনারা জানেন যে আগস্টের 1 আগস্ট থেকে অ্যামাজন তারা রোবোটিক ডিস্ট্রিবিউশন শুরু করেছে। মানে বলতে হচ্ছে ড্রোনের মাধ্যমে তারা এখন প্রোডাক্ট সার্ভিস সাপ্লাই দিচ্ছে, মানে অর্ডার অনুসারে। তো আমাদের যেটা হচ্ছে এখন, মাহতাব ভাইয়ের আরেকটা কথার সাথে আমি একমত পোষণ করব যে প্যান্ডামিক সবসময় যে খারাপ কিছু নিয়ে আসে, এটা সবসময় সত্যি না। সাথে সাথে আপনার জন্য হোপও নিয়ে আসে। একটা সিচুয়েশন চেঞ্জ হলে কিছু বিজনেস রিস্কের মধ্যে পড়বে, আবার কিছু বিজনেস নতুন করে বাজারে ভালো একটা অবস্থানে চলে যাবে। যেমন দেখেন, এক সময় যখন আমরা ক্যামেরা ইউজ করতাম, রিলের ক্যামেরা, এখন নাই, কিন্তু নতুন করে ডিজিটাল ক্যামেরার মার্কেট তৈরি হয়েছে, হয়তো সেই ক্যামেরা চলে গেছে। সেম ঘটনা, এখন হয়তো আপনি ট্র্যাডিশনাল ডিস্ট্রিবিউশন আর দেখতে পাবেন না, এখন হয়তো অনলাইনের ডিস্ট্রিবিউশন গুলি, ইভেন এখন তো আমেরিকাতে দেখছি সবাই বাসায় বসে কাজ করছে। এখন দেখেন, আপনি যখন ফিজিক্যাল ইন পার্সন ওয়ার্ক থেকে যখন আপনি অনলাইনে, জুমে বা অন্য কোনো মিডিয়ার মাধ্যমে কাজ করছেন, এখন কিন্তু এর মধ্যে থেকে আপনি এই কাজগুলিকে এই যে ডেভেলপিং কান্ট্রিতে আসলে আউটসোর্স করতে পারেন। এই কাজগুলির জন্য একটা কিন্তু অনেক বড় একটা স্কোপ তৈরি হয়েছে সারা পৃথিবী ব্যাপী। আর আমরা দেখবো যখন নিউ নর্মাল, মানে আফটার কোভিড নিউ নর্মাল, যখন আমাদের এই পরিবেশটা আসবে, এই পরিস্থিতিতে যখন আমরা যাচ্ছি, তখন কিন্তু আপনি কি কানাডায় বসে কাজ করছেন, নাকি ইউএসএ বসে, নাকি বাংলাদেশে বসে, ইট ডাজন্ট ম্যাটার। তো আপনি এই অবশ্যই আমাদের যে জনগোষ্ঠী আছে, আমাদের যাদের বিপুল পরিমাণে একটা হিউম্যান রিসোর্স আছে, এদেরকে যদি আসলে প্রপারলি ট্রেন্ড করে তথ্য প্রযুক্তির সাথে সংযুক্ত করা যায়,
তাহলে আলটিমেটলি আসলে এই যে স্কোপগুলি, জায়গাগুলি, কারণ কি আমরা যে কোনো প্রোডাক্ট আর সার্ভিস লেস কস্টে প্রডিউস করতে পারি, কারণ আমাদের হিউম্যান লেবার আছে। জি। সেইটা ব্যবহার করে যদি আমরা আমাদের অর্থনীতিকে আসলে ঘুরিয়ে ফেলার এখানে একটা যথেষ্ট সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। তো আসলে সেটা করা গেলে আমাদের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে পারে। তো সেদিকে আসলে আমাদের সরকারও নজর দিবে সেই বিষয়টা। আর যে কথাটা বলবো ইউএস এর ক্ষেত্রে, আপনারা দেখবেন যে আনএমপ্লয়মেন্ট যে বেনিফিটের যে ব্যাপারটা, সেটাও এখন আস্তে আস্তে সারা পৃথিবী ব্যাপী কমে যাচ্ছে। বিশেষ করে ইউএসএ তো ট্রাম্প গভর্নমেন্ট অলরেডি এটা সংকুচিত করে নিয়ে আসছে। এখন শুধু ইউএসএ না, সারা পৃথিবী জুড়ে আপনাকে যেদিকে সবাই ঝুঁকছে যে এখন প্রিকশনস নিয়ে সেফটি সিকিউরিটি সহ কিভাবে কাজ করা যায়, অর্থনীতিকে আবার পুনরুদ্ধার করার জন্য কিভাবে কাজ করা যায় তার প্রতি যত্ন নিতে হবে। আপনি যদি খেয়াল করেন 2008-এর যে ডিপ্রেশনটা ছিল, তারপরে পৃথিবী কিভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেম কথা, ঘুরে ফিরে কিন্তু সব থিওরি একই, যে বিষয়টা হচ্ছে আপনাকে আবার প্রোডাক্টিভিটিতে আসতে হবে। তো এখন হচ্ছে কি, প্রোডাক্টিভিটিটার আগের যে লজিস্টিক্যাল সিস্টেমটা ছিল সেটা হয়তো থাকবে না, এখন নিউ নর্মালে আমাদের মানে ডিস্ট্রিবিউশন সিস্টেমের পরিবর্তন হবে। আর সেই পরিবর্তনটাকে কোপ আপ করানোর জন্য এই যে যারা লেবার ফোর্স, তাদেরকে ট্রেন আপ করতে হবে। আর সাথে সাথে এই কোভিড এর হাত থেকে মোটামুটি সোসাইটিকে সেভ করার জন্য অটোমেশনটা আমি অনেক বেশি দেখতে পাচ্ছি। অটোমেশন মানে হচ্ছে আপনারা দেখেন, ডিস্ট্রিবিউশনটা না হলে আপনার প্রযুক্তির মাধ্যমে হলো, প্রোডাকশনটা কিভাবে হবে। অনেক প্রোডাকশন আমাদের, যেমন কৃষিভিত্তিক বাংলাদেশের অর্থনীতিতে আমরা দেখতে পাই যে এখানে আসলে অটোমেশনের যথেষ্ট সুযোগ রয়েছে। সেইটা করে, যেমন যারা আসলে বিদেশ থেকে অনেকেই, বলতে মধ্যপ্রাচ্যে আমাদের যে বিশাল একটা লেবার ফোর্স আছে যারা কাজ করে দেশের অর্থনীতিকে চাঙ্গা করে রাখছে, তারা অনেকেই এখন বাংলাদেশমুখী হচ্ছে, ফিরে যাচ্ছে। তো তাদেরকে আপনি বাংলাদেশে নিয়ে যদি তাদেরকে প্রপার ট্রেন আপ করে অটোমেশনের মাধ্যমে কৃষি খামার সহ অন্যান্য যে কার্যক্রম আছে সেখানে এনগেজ করতে পারেন, তাহলে এই অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে পারে। আমাদের এডিবিতে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানে যে বাজেট আছে সেটাকে নতুন করে, মানে নতুন একটা প্ল্যান নিয়ে, স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী দুইটা নতুন প্ল্যান নিয়ে, এই যে কারেন্ট সিচুয়েশনের উপর বেস করে নতুন করে প্ল্যান করে এইটা যদি আগানো যায়, তাহলে আমার মনে হয় যে সেটা সরকারের জন্য। বুঝতে পেরেছি কামরুজ্জামান ভাই, ধন্যবাদ। আপনি থাকবেন, আমি অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আপনি আমাদেরকে সুন্দরভাবে জিনিসগুলো ক্লিয়ারিফাই করার জন্য। আমি এখন আমাদের বাংলাদেশ থেকে সংযুক্ত হয়েছেন আমাদের জনাব ফাহিম চৌধুরী, আমি ওনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আমি আসবো আপনার কাছে ফিরে। ফাহিম ভাই, আসসালামু আলাইকুম, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি, ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি। ফাহিম ভাই, অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ, আপনি শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে। বাংলাদেশে অনেক রাত হয়ে গেছে, তারপরে আপনি অনেকক্ষণ ধরে আমাদের সাথে লাইনে আছেন। প্রিয় দর্শক, আপনারা যারা অনেকে জানেন, ফাহিম ভাই উনি আমাদের সিলেটে অত্যন্ত সফল ব্যবসায়ী। উনি বারাকা পাওয়ার প্ল্যান্টের ম্যানেজিং ডাইরেক্টর, সেই সাথে উনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য আরো ব্যবসার সাথে উনি সম্পৃক্ত, এবং অত্যন্ত সফল ব্যবসায়ী। এবং ব্যবসা কিভাবে করা যায়, উনার কাছ থেকে যারা তরুণ প্রজন্মের যারা আছেন, যারা ব্যবসা এন্টারপ্রেনার হতে চান, তাদের অনেক কিছু শিকার আছে। আজকে কিছু কথা আমরা বের করার চেষ্টা করবো ফাহিম ভাইয়ের কাছ থেকে। ফাহিম ভাই, প্রথম প্রশ্ন যেটি, আপনি একটি পাওয়ার প্ল্যান্টের সাথে সম্পৃক্ত এবং একজন ব্যবস্থাপনা পরিচালক, স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, আমরা কুইক রেন্টাল নিয়ে অনেক কথাবার্তা আছে, অনেক আলোচনা আছে, সমালোচনা আছে। তো যে জিনিসটা আমার জানার আগ্রহ, যে বর্তমান সরকার যখন কুইক রেন্টাল যখন শুরু করলো, এ নিয়ে অনেক অনিয়ম দুর্নীতি অনেক কিছু হয়েছে, অনেক সুবিধাও আছে অসুবিধাও আছে। বর্তমানে এই কুইক রেন্টালের অবস্থা কি? এখনো কি কুইক রেন্টাল চলমান আছে কিনা? জাতীয় গ্রিডে এ থেকে আসলেও মানে বিদ্যুৎ সঞ্চালন হচ্ছে কিনা, এই সম্বন্ধে একটু বলবেন। এবং পরবর্তীতে আমার কয়েকটি ছোট ছোট প্রশ্ন আছে, আশা করি আপনার কাছ থেকে আমি উত্তর পেলে আমি অন্য প্রশ্নগুলো করতে পারবো। ফাহিম ভাই, প্রথমে আমাদের কুইক রেন্টাল সম্বন্ধে একটু ধারণা দিন। ধন্যবাদ। অত্যন্ত বিজ্ঞ আলোচকরা আলোচনা করেছেন, বেশ ভালো লেগেছে। আমি জানি না বাংলাদেশের ইন্টারনেট কতটুকু ভালো, আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? সবাই ভালোভাবে শুনতে পাচ্ছেন। তা আপনি যেটা প্রশ্ন করেছেন, আসলে এটা সত্যি একটা অনেকের কাছে একটা জানার প্রশ্ন, বা অনেকের কনফিউশন আছে এই ব্যাপারে কুইক রেন্টালটা নিয়ে। কুইক রেন্টালটা আমাদের দেশে বেশ কয়েক বছর আগে হয়েছিল। আর যদিও আমাদের পাওয়ার প্ল্যান্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে আইপিপি বলে। হ্যাঁ, আইপিপি এবং কুইক রেন্টালের মধ্যে ডিফারেন্স। কুইক রেন্টাল হচ্ছে গিয়ে একটু শর্ট টার্মস, মানে 4 বছর 5 বছর 3 বছর এরকমের কন্ট্রাক্ট ছিল।
তো কুইক রেন্টালটা দেওয়ার কারণ কি, সেটাই আমি প্রথমে বলি যে আমাদের বিদ্যুতের অবস্থা তখনকার পর্যায়ে, যখন এই গভর্নমেন্ট প্রথম পর্যায়ে ক্ষমতায় আসে, তখনকার পর্যায়ে বিদ্যুতের অবস্থা খুবই খারাপ ছিল। আপনারা যারা সবাই এনআরবি বাংলাদেশি, প্রবাসী বাংলাদেশি, আপনারা জানেন যারা 10 বছর বা 15 বছর আগে যখন বাংলাদেশে আপনি ভিজিট করতেন, বা ঢাকাতে স্পেশালি, অনেক বেশি লোডশেডিং ছিল। সো কুইক রেন্টালটা ছিল অনেকটা অ্যান্টিবায়োটিকের মতো। অ্যান্টিবায়োটিক আমরা কখনোই চাই না, কিন্তু সময়ের প্রয়োজনে, পরিস্থিতির কারণে ওই কুইক রেন্টালটা দেওয়া হয়েছিল। বাংলাদেশের বিদ্যুতের চাহিদা খুব বেশি ছিল, তাই স্বল্প সময়ে বিদ্যুৎ দেওয়ার জন্য বাংলাদেশি কোম্পানি সহ বিভিন্ন বিদেশের কোম্পানিও, এখানে ইংল্যান্ডের একটা বড় কোম্পানিও এসে কুইক রেন্টালে পার্টিসিপেট করেছিল এবং 2 বছরের ডিজেল প্লান্ট চালিয়েছিল সফলভাবে। তো যদিও বিভিন্ন কারণে বিভিন্ন অনিয়মের কথা আছে, অবশ্যই ভালো কিছু করতে গেলে হয়তো 10% 20% অনিয়ম হতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু কুইক রেন্টাল বাংলাদেশে সামগ্রিকভাবে অত্যন্ত সফল। কারণ হচ্ছে কি, তখনকার সময় দ্রুত বিদ্যুৎ দিয়ে মানুষের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, বাচ্চাদের পড়াশোনা, সব বিভিন্ন ধরনের কাজে যখন বিদ্যুতের সাময়িক ঘাটতি মেটানোর জন্য এই কুইক রেন্টাল দেওয়া হয়েছিল। তো এটার ব্যাপারে যত বেশি আমরা খারাপভাবে নেই না কেন, এটা তখনকার সময়ে একটি জরুরি ভিত্তিতে একটা গভর্নমেন্টের প্রোগ্রাম ছিল এবং এটা একটা সফল প্রোগ্রাম। আপনি কি ফাহিম ভাই, আপনার কি কিছু তথ্য আছে বর্তমানে কতটি কুইক রেন্টাল জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়ে থাকে এই সম্বন্ধে? বর্তমানে কুইক রেন্টাল আসলে আমাদের বর্তমানে কুইক রেন্টাল যেগুলো দেওয়া হয়েছিল সেগুলোর কিন্তু মেয়াদ এক্সপায়ার হয়ে গিয়েছে। বর্তমানে কুইক রেন্টাল নাই, বর্তমানে আইপিপি যেটা আছে ওয়ার্ল্ড ওয়াইড, যেটা আইপিপি প্রজেক্ট গুলা চালু আছে সেগুলো আছে। এবং কুইক রেন্টাল যেগুলো মেয়াদ শেষ হয়ে গেছে সেগুলা থেকেও গভর্নমেন্ট বিদ্যুৎ নিচ্ছে, কিন্তু গভর্নমেন্ট সেগুলা বিদ্যুৎ তার চাহিদা অনুযায়ী নিচ্ছে, এতে গভর্নমেন্টের বাধ্যবাধকতা নাই। তো সেজন্য গভর্নমেন্ট যখন জরুরি বিদ্যুতের মানে প্রতিদিনের আমাদের লোডটা হচ্ছে কি ভেরি ফ্লাকচুয়েবল, বাংলাদেশের লোডটা খুব বেশি ফ্লাকচুয়েট করে। আমি নিজে পাওয়ার প্ল্যান্টের ওনার হিসেবে বলতে পারি যে অনেক সময় শীতে দেখা যায় 0 লোড দেওয়া হয়, অনেক সময় দেখা যায় যে আমাদের যখন অফিস আদালত বন্ধ থাকে বিভিন্ন প্যান্ডামিকের সময় অনেক প্ল্যান্টে 0 লোড ছিল। তো আমাদের লোডটা অনেক বেশি ফ্লাকচুয়েট করে, কারণ আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এত স্টেবল না। তো সেই হিসাবে বর্তমানে আসলে কুইক রেন্টাল যেগুলো ছিল সেগুলো রিনিউয়েবল, অনেকগুলো রিনিউ আছে, কিন্তু ম্যাক্সিমাম কুইক রেন্টাল থেকে আমরা স্থায়ী পাওয়ার প্ল্যান্ট, প্রাইভেট এবং গভর্নমেন্ট সেক্টরে আমরা স্থায়ী পাওয়ার প্ল্যান্টের দিকে এখন 95% বলা চলে যে বর্তমানে আছে। জি, বুঝতে পেরেছি। তো জনাব ফাহিম, একটা প্রশ্ন এখানে, তাহলে আপনি যেটা বলতে চাচ্ছেন, তাহলে এখন আপনাদের যে প্রাইভেট যে পাওয়ার সেক্টর যেগুলো, সেগুলো একটা গড় মাত্রা আনুমানিক বাংলাদেশে কতগুলি আছে? গড়মাত্রা আমাদের বিভিন্ন কোম্পানির তো অনেকগুলা প্রজেক্ট আছে, কিন্তু প্রতিটা আমাদের দেশে একটা নিয়ম হচ্ছে প্রতিটা পাওয়ার প্ল্যান্ট একটা কোম্পানি হিসাবে মানে পার্টিসিপেট করতে হয় প্রতিটা টেন্ডারে। যেমন আমাদের কোম্পানি হচ্ছে, আমাদের 4টা পাওয়ার প্ল্যান্ট আছে, সেখানে আমরা 4টা কোম্পানি, কিন্তু ইন্ডিভিজুয়ালি আমাদের গ্রুপেরই, কিন্তু গভর্নমেন্ট ম্যানেজমেন্টের স্বার্থে যাতে প্রতিটা কোম্পানি সুন্দরভাবে ম্যানেজ করতে পারে সেজন্য একটা ইয়ে আছে যে প্রতিটা পাওয়ার প্ল্যান্টের একটা ওনারশিপ ডিফারেন্ট এন্টিটি করতে হয়। সেই হিসাবে যদি আমি ওনারশিপ হিসাবে ধরি যে সামিট গ্রুপ বা অন্যান্য যারা বাংলাদেশে বড় বড় পাওয়ার সেক্টরে আছে, সেই হিসাবে 10 থেকে 15টা বড় কোম্পানিগুলোই বাংলাদেশের প্রাইভেট সেক্টরটা নিয়ন্ত্রণ করছে। আর এছাড়া গভর্নমেন্টের বিভিন্ন পুরাতন এবং নতুন প্রজেক্টগুলো আছে, যেগুলা অনেক সময় দেখা যায় যে গভর্নমেন্টের সাথে পিপিপি বা প্রাইভেট পাবলিক পার্টনারশিপ হতে পারে, এগুলো প্রজেক্ট আছে। আবার কোনটা আছে যে গভর্নমেন্টের কাছ থেকে টেন্ডার হিসাবে চাইনিজ কোম্পানি হয়তো এটা সেট আপ করেছে, 5 ইয়ার্স পর্যন্ত রানিং করে ওটা আবার গভর্নমেন্টকে ওরা হ্যান্ড ওভার করে দিয়ে দেবে। তো এই ধরনের বিভিন্ন পলিসি গভর্নমেন্ট তার সুবিধা অনুযায়ী টেন্ডারের স্বার্থে এবং প্রজেক্টের ব্যতিক্রমী প্রজেক্টের স্বার্থে সোলার প্রজেক্ট আসতেছে, এখন রিনিউয়েবলের দিকে গভর্নমেন্ট যাচ্ছেন বা আমাদের ওয়ার্ল্ড ওয়াইড রিনিউয়েবলের দিকে সবাই যাচ্ছেন, তো সেগুলোও আসতেছে। তো পাওয়ার বিদ্যুৎ সেক্টরটা অনেকাংশে বাংলাদেশে, আপনারা যারা প্যান্ডামিকের আগে ভ্রমণ করেছেন নিশ্চয়ই লোডশেডিং এর কারণে বিদ্যুৎ যায় নাই সেটা আমি বলতে পারি, কিন্তু অনেক কারণে গ্রামে গঞ্জে হয়তো দেখা যায় যে ট্রান্সমিশনের কারণে, ট্রান্সমিশন লাইনের স্বল্পতার কারণে, খারাপ হওয়ার কারণে আমাদের বিদ্যুতের আমরা অনেক সময় অভাব বোধ করেছি। লোডশেডিংটা বর্তমানে। ধন্যবাদ। জি, ধন্যবাদ। ফাহিম ভাই, আরেকটা জিনিস হলো, আমি যতটুকু জানি আপনি বাইরে পড়ালেখা করেছেন এবং তারপর আপনি দেশে গিয়ে ব্যবসায় সম্পৃক্ত হয়েছেন এবং ব্যবসা পরিচালনা করছেন। আজকে আমি দর্শকরা যারা তরুণ প্রজন্ম যারা শিক্ষাগত যোগ্যতার জন্য দেশ বিদেশে পড়ছেন এবং পড়ে তারা
বাংলাদেশে গিয়ে ব্যবসা করতে চান একজন প্রবাসী হিসাবে কিংবা দেশের নাগরিক হিসাবে, আপনার পরামর্শ কি তাদের প্রতি? কিভাবে তারা ব্যবসায় বর্তমানে তারা সম্পৃক্ত হতে পারে, এই সম্বন্ধে আমাদের দর্শকদের যদি ছোট্ট করে একটু বলতেন। হ্যাঁ, আসলে এটা একটা আমি সরি আমি ইন্টারাপ্ট করছি। তাহলে যদি এই ধরনের প্রশ্নটা হয় থাকে রনি ভাই, তাহলে এখানে একজন দর্শক প্রশ্ন করেছেন সিমিলার আপনার প্রশ্ন। দর্শক জানতে চাইছেন যে জনাব ফাহিম চৌধুরী, আমরা যারা বিদেশে আছি তারা অনেকেই বাংলাদেশে পুঁজি বিনিয়োগ করতে চাই, কিন্তু বাংলাদেশ কিছুতেই আমরা ভরসা করতে পারছি না, কেননা অনেকেই আইন কানুনের ফাঁক ফোকর জানেন না এবং অনেক সময় ঠকবাজদের খপ্পরে ওরা পড়ে যান। তো আপনি আমাদেরকে কিছু বলবেন যে এই ব্যাপারে বিদেশিরা কিভাবে সহজ উপায়ে পুঁজি বিনিয়োগ করতে পারে? প্রশ্নটি হচ্ছে মাহবুব রহমান, আপনি সিমিলার প্রশ্ন আমাদের আজকাল পরিবার পক্ষ থেকে। হ্যাঁ, ধন্যবাদ, অত্যন্ত ভালো প্রশ্ন। এটা আমি একটা অপরচুনিটি বলবো যে আমি একজন নিজেও এনআরবি, আমি একজন ইউকে সিটিজেন, বাট আই হ্যাভ মুভড টু বাংলাদেশ 2008. Since 2000 I've been living in Bangladesh with my family. So আমি নিজে, আমার বাচ্চারা ইউকেতে গ্রহণ করেছে, আমি মুভ করেছি। তো সেটা আমি নিজে একটা এক্সাম্পল আপনাদের জন্য বলতে পারবো যে ফর পারসন লাইক ইউ, আপনারা যারা বিদেশে প্রবাসে আছেন, অনেক সময় ভয়ভীতি দেখানো হয়। অনেক সময় সিলেট এয়ারপোর্ট, আমি সিলেটের কথাই বলবো, এয়ারপোর্টে নামার পরে দেখা যায় ব্যাগ নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। এগুলো আমাদের জন্য আসলে ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু আমি সবচেয়ে ভালো যে জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের দেশে, আমি শেয়ার মার্কেটে আমাদের শেয়ারটা আছে বারাকা পাওয়ার নামে, আপনারা জানেন। তো আমি শেয়ার মার্কেটে ব্রাকিপিএল বা বড় বড় যা লঙ্কা বাংলা নামে শুনেছেন নিশ্চয়ই, কোম্পানির সাথে আলাপ করেছি। উনাদের মাধ্যমে, উনাদের অ্যাডভাইজে লেমন ব্রাদার্স, আপনার বার্কলেজ, এই ধরনের বড় বড় কোম্পানি কিন্তু বাংলাদেশে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে। কিন্তু আমরা যারা প্রবাসী সিলেটি বাংলাদেশিরা যারা ইউকেতে আছেন, ওনারা দেখা যায় বিভিন্ন শেয়ার মার্কেটে ইনভেস্ট করে সবকিছু মানে চলে যায়, ওনাদের মার্জিনাল হয়, আনএথিক্যাল প্র্যাকটিসেস হয়, এগুলা হয়। এটা একটা জিনিস হচ্ছে কি, তো আপনাকে নিজেকে, আমরা যারা আছি না, আমি অমুক, আমার ভাই একটা শেয়ার ব্রোকার হাউসে কাজ করে, তাকে আমি চোখ বন্ধ করে আমি দিয়ে দিলাম, আমি 40 লাখ 50 লাখ 1 কোটি টাকা দিলাম, সে শেয়ার করলো, লাভ হয়েছে, ভাইসাব বা চাচা লাভ হয়েছে, কিন্তু কিছুদিন পরে দেখা যায় যে উনি সবকিছুই লুজার হয়, উনি আর খবরই রাখতেছেন না। তো সেটা না করে বরং আমাদের দেশের যে শেয়ার মার্কেটটা ভেরি মাচ ডিজিটালাইজড নাও, ইভেন অ্যাজ গুড অ্যাজ এনি আদার কান্ট্রি। সো আমরা যদি শেয়ার মার্কেটে ট্রেডিং করতে চাই, বাংলাদেশে অ্যাকাউন্ট করেও, তাহলে আমরা যেটা করতে পারবো যে আপনি ওইখানে বসে আপনার ডে টু ডে ট্রেডিং এর সব রেজাল্ট, ইভেন আপনি ইউ ক্যান অলসো ট্রেড অনলাইন, আপনি অনলাইনে ট্রেডও করতে পারবেন। সেটা হচ্ছে আমি একটা সেক্টর বললাম শুধু শেয়ার মার্কেটের ক্ষেত্রে। আর আরেকটা দেখা যায় যে, আরেকটা জিনিস দেখা যায় যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, বাংলাদেশে প্রবাসীরা আছেন, বাংলাদেশের এন্টারপ্রেনারদের সাথে ওনারা কাজ করে কোনো কিছু ইনভেস্ট করেন, কিন্তু দেখা যায় যে পরবর্তীতে লস আর লস, সেটা হয় কিছু কিছু ক্ষেত্রে। এটা হয় যে অভিজ্ঞতার কারণে, অদূরদর্শিতার কারণে এটা হয় লস, সেটা হচ্ছে কি স্বাভাবিকভাবে প্ল্যানিং এর অভাবের কারণে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আসলে প্রবাসীরা ঠকে যান, ওনারা টাকা পয়সা ঠিকই দেন, ব্যবসায় ঠিকই লাভ হয়, কিন্তু প্রবাসীরা ঠকে যান। এটার কারণ হচ্ছে গিয়ে, আমরা যখন আমাদের পাওয়ার সেক্টর প্ল্যানটা আমরা প্রথমে প্রাথমিক পর্যায়ে আলাপ আলোচনা করি, তখন আমরা নিজেরা এই জিনিসটা একটু যাচাই বাছাই করেছি, কেন প্রবাসীরা এসে এখানে লস করে। তো প্রবাসীরা লস করার একটা কারণ হচ্ছে গিয়ে, প্রবাসীরা বিদেশে বসে থাকেন, টাকা দেন দেশি এন্টারপ্রেনারদের সাথে, ওনারা এটার খোঁজ খবর রাখেন না, আর দেখা যায় পরবর্তী লস হয়। তো আমরা যেটা করেছি, আমরা নিজে প্রবাসীরা যারা ইনভেস্ট করেছেন, আমরা নিজেরা চলে এসেছি। বাংলাদেশের অনেক ভালো দিক আছে, অবশ্যই আপনারা জানেন যে বাংলাদেশে দুর্নীতি বা এগুলো অনেক বেশি আছে। তো সেই সব মিলাইয়া সবকিছুতে ব্যালেন্স করে আমরা নিজেরা থেকে নিজেরা ইনভলভ হয়ে আমরা প্রতিটা প্রজেক্টে, প্রতিটা পারচেজ, প্রতিটা খরচ আমরা নিজেরা করেছি এবং নিজেরাই আমরা প্রবাসীদেরকে জানি। আমরা প্রবাসীদের, আমি নিজে প্রবাসী ছিলাম, কত কষ্টে যখন পড়াশোনা করেছি, সকাল ভোর থেকে শুরু করে দুপুর পর্যন্ত কাজ করেছি, আবার বাসায় গিয়ে ব্রেক নিয়ে আবার দুপুর থেকে রাতে কাজ করেছি। আপনারা সবাই জানেন স্টুডেন্ট লাইফে অনেকেই কষ্ট করেছে। আমি জানি প্রবাসীদের রক্তের বিনিময়ে এই টাকা রোজগার। সবাই জানে যে প্রবাসীরা আসলে উহু করে টাকা খরচ করে, এগুলো হয়তো কষ্টের টাকা না, কিন্তু প্রবাসীদের টাকা অনেক কষ্টের টাকা। তো এই জন্য আমি যারা প্রবাসীরা আছেন, যারা বাংলাদেশ বিমুখ হয়ে গেছেন, যে বাংলাদেশে করলেই লস হয়, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা সত্যিকার লোকাল এন্টারপ্রেনার যাদের মধ্যে ইনোভেটিভ আইডিয়াস আছে। বাংলাদেশে এখন ইয়াং জেনারেশনরা অনেক বেশি ইনোভেটিভ। আর ভাই বলেছেন, কামরুজ্জামান ভাই বলেছেন যে অনেকেই অনলাইনে ব্যবসা করতেছে, অনেকে অনলাইনে ফ্রিল্যান্সিং করতেছে, এগুলো কিন্তু বাংলাদেশে এখন হচ্ছে। ইভেন সিলেটে বসে ওনারা লাখ, 2 লাখ, 3 লাখ, ওই দিন গতদিন পাইলাম একজন 2 লাখ টাকা বেতন পাচ্ছে সিলেটে বসে। সে চায় এখন
শারীরিক কোনো জব চাই, মানে লাইভ জব চাই, সেদিন আমাদের একটা কোম্পানিতে সে অ্যাপ্লাই করেছে। সেই লোকটাকে আমি কিন্তু এফোর্ড করতে পারবো, কিন্তু সে এত ভালো স্কিল, হ্যাঁ, তাকে নিয়ে যখন আমি বড় কিছু করতে চাই তাকে নিয়ে আমি ইনভলভ করি। এই ধরনের এন্টারপ্রেনার, এই ধরনের ট্যালেন্টকে আমাদের খুঁজে নিয়ে আসতে হবে এবং তাদের সাথে মিলে কাজ করতে হবে। অবশ্যই যারা সফল এবং যারা ব্যবসা বুঝে তাদের সাথে মিলেই ব্যবসা করতে হবে। আর বাংলাদেশে যারা, আমি বলবো যে আপনারা যারা এখানে আমাদের দর্শকরা যারা আছেন, অনেকেই হয়তো দেশে কিছুটা সময় কাটিয়েছেন, কিন্তু আমরা আমাদের বাচ্চাদের যারা পরবর্তী জেনারেশন, স্পেশালি ইউকে আমেরিকাতে যারা নেক্সট জেনারেশন গ্রো হচ্ছে, যারা কিন্তু অনেক বেশি বাংলাদেশ বিমুখ হয়ে গিয়েছে। কারণ হচ্ছে কি, যখন তারা বাংলাদেশে আসে তখন ওই কমফোর্টটা পায় না। দেখা যায় তাদের বাবা অনেক টাকা ইনভেস্ট করেছে, লস করেছে, তারা কখনোই কোনো ভালো কিছু পায় না। তো এদেরকে আসলে নিয়ে আসে আমাদের দেশের সাথে টাচে আনতে হবে এবং সত্যিকারের সেক্টর, যে জায়গায় চায়না বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন টাকা নিয়ে যাচ্ছে, ব্যবসা করে নিয়ে যাচ্ছে, ইন্ডিয়ানরা আসছে, যে লক্ষ লক্ষ 5 লাখ 10 লক্ষ ইন্ডিয়ান বাংলাদেশে কাজ করে। আমরা কিন্তু অনেক ছোট না, বাংলাদেশ অনেক বড় হয়ে যাচ্ছে আল্লাহর রহমতে। তো সেই জন্য আমি বলবো যে নেক্সট জেনারেশনকে উদ্বুদ্ধ আমাদের বাংলাদেশের দেখাতে হবে, রিসোর্স গুলো দেখাতে হবে, এভাবে বাংলাদেশকে সাথে কন্ট্রিবিউট করে ওরা যেভাবে নিজেরা লাভবান হবে, অ্যাজ ওয়েল এজ আমাদের দেশও অনেক উপরে চলে যাবে। কারণ বাংলাদেশে ইটস এ গ্রোয়িং কান্ট্রি, ইটস এ ডেভেলপিং কান্ট্রি, এখানে যে অপরচুনিটি গুলো আছে, কিন্তু ইউকে, আমেরিকা বা কানাডা, আপনাদের অপরচুনিটি অনেক শ্রিঙ্ক, অনেক কম্পিটিটিভ এনভায়রনমেন্ট, কিন্তু বাংলাদেশে অনেক সেক্টর এখনো আছে যেগুলা আনটাচড। যারা বাইরে যারা পড়ালেখা করেছে ওরা এসে কিন্তু এই আনটাচ সেক্টরগুলোকে ফ্লারিশ করতে পারবে, অনেক ভালো ভালো কাজ করতে পারবে। সেজন্য আমি ওয়েলকাম করবো নিউ জেনারেশন অ্যাজ ওয়েল অ্যাজ ওল্ড জেনারেশন, ইউ শুড কাম এন্ড ভিজিট বাংলাদেশ এন্ড ইনভেস্ট। এটাই বলবো। থ্যাংক ইউ। ধন্যবাদ। জি, ধন্যবাদ ফাহিম ভাই। আমি আসবো আপনার কাছে। আমি একটু মন্ট্রিয়ালে আমার অতিথির কাছে একটু কথা বলতে যাচ্ছিলাম, ফয়সল ভাই, তারপর আমি ইউকে তে আসবো। ফয়সল ভাই, ছোট্ট করে একটু বলবেন যে আমরা সেপ্টেম্বর থেকে বাচ্চাদের স্কুল খুলবে, স্বাভাবিকভাবে অভিভাবক যারা, তারা এই বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন যে বাচ্চারা স্কুলে যাচ্ছে। কুইবেকেও স্কুল হয়তো খুব সম্ভবত শুরু হবে কিংবা হচ্ছে। আপনার বিশ্লেষণে স্কুল খোলার কি এখন কি নিরাপদ কিনা, বাচ্চাদেরকে পাঠানোর ব্যাপারে অভিভাবকরা কি চিন্তা ভাবনা করছেন, এই সম্বন্ধে আমাদের যদি একটু বলতেন, স্কুল খোলার যে সিদ্ধান্ত গভর্নমেন্ট নিয়েছে এই সম্পর্কে। ধন্যবাদ। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। স্কুলের বাচ্চাদের একজন গার্জিয়ান আমিও। আমার ছোট মেয়ে গ্রেড 2-তে যাওয়া শুরু করেছেন। তো আমি ওর কাছ থেকেই আমি আলাপ করে আমি যতটুকু জানতে পারলাম যে ওরা চায় স্কুলে যেতে, মানে স্কুলের ইনসাইড অন হাউস যেটা, এটা ওরা এনজয় করে, কিন্তু এট দ্য সেম টাইম ওরা রিস্ক ফিল করে। এই আপনার 26শে অগাস্ট কিন্তু কুবেকের হাই স্কুলগুলা, প্রাইমারি স্কুলগুলা খুলে। ইতিমধ্যে ওয়েস্টার্ন স্কুল বোর্ড যেটা, এইটাতে প্রায় 27টা কোভিড ডিসকভার হয়েছে, 27টা স্কুলে স্কুল বোর্ড। তো ইটস অ্যালার্মিং। কিন্তু পাশাপাশি সরকার কি চিন্তা, সরকার চিন্তা করতেছেন যে এইটা ওনাদের যে থার্ড ফেজ যেটা, যে ইতিমধ্যে আপনারা জানেন যে রেস্তোরাঁ গুলা খোলা হয়েছে, শপিং সেন্টার খোলা হয়েছে, বিভিন্ন দোকান হয়েছে, ট্রান্সপোর্ট ভাবে চলাফেরা করতে। এখনো আকাশ খুলে নাই, আমাদের পার্শ্ববর্তী দেশের বর্ডার গুলা এখনো আমরা খুলি নাই। তো এইগুলা ছিল আমাদের পেজে যাওয়ার। থার্ড পেজটা ছিল এই স্কুল। তো স্কুল এনি হাউ এটা আপনার বন্ধ করে দেন, এইটা বলতে আমি চাই না। কেন চাই না? যে আমাদের এইগুলা আমাদের মোকাবিলা করতে হবে। এগুলা সিভিলাইজেশন এজ এ মেম্বার, এই মেম্বার আই কান্ট দ্য ডোর, কেননা উই হ্যাভ টু প্রসিড, আমাদের আরো অগ্রসর হতে হবে। কুবেকের প্রিমিয়ার সাহেব গতকালকে বলেছেন যে উনি আরো 6 মাস এক্সটেনশন করার চিন্তা করছেন। তো আমি মনে করি যে 6 মাস এক্সটেনশন না করে 6 মাসে কিভাবে প্রিভেন্টিভ পর্যায়ে যাওয়া যায়, এটাকে যাতে সহনশীল পর্যায়ে নিয়ে আসা যায়। আজকে আমরা যতটুকু জানি যে কুবেকের সরকার কিংবা কানাডার সরকার কিংবা অন্টারিও, যে এগুলো আমাদের এগুলা লোকাল গভর্নমেন্ট
মানে স্কুল এবং হেলথ দুইটাই দেখেন। তো মানে তারা হেলথের কি করেছেন আমরা এটা জানতে চাই, যে আপনি যে আমরা কি সারা জীবন এইভাবে বসে বসে সভ্যতাটা কাটিয়ে দিব না? অফকোর্স নট। এগুলো আসবে আমাদের পূর্বসূরীরা এর চেয়ে আরো অনেক টাইম করে এসছেন। আর এখন আমরা এই যে পর্যায়ে আছি, এই যে প্যান্ডামিক আসলো, এই যে COVID-19 যেটা আসলো, এইটা দেখেন 6 মাসের মধ্যে কিন্তু অনেকগুলা ভ্যাকসিনেশন চলে আসছে। বাট আপনি যদি আগের এইগুলা চিন্তা করেন তাহলে অনেক অনেক বছর গেছে রিসার্চের মাধ্যমে তাহলে এই পর্যায়ে আসছে। তাহলে টেকনোলজি আমাদের আসতেছে, আমরা একটা যে যুগে আমরা আছি এই যুগ থেকে কিন্তু আমরা চলে যাচ্ছি, দিস ইজ শিওর। এই যে আমরা বলতেছি যে আপনার ডিজিটাল যুগে আছে, ডিজিটাল যুগ উইল বি অ্যাবলিশ সুন, এটা চলে যাবে, কিন্তু এটা সুপার ডিজিটালে চলে আসতেছে, এইটা ঠিক। যেমন আমাকে বলল যে আমরা যদি অনলাইন ক্লাস নেই, অনলাইন ক্লাস নিলে আমি অনেক কিছু আমি করব, কিন্তু আমি ইন হাউসের এইটা আমি ভুলবো না, যে আমি যে আমার বন্ধুদের সাথে আমি ক্লাস করি এইটা আমি মিস করব। আর অনলাইন নিলে আমি অনেক কিছু শিখতে পারবো। হ্যাঁ, তাহলে অনলাইন ক্লাসে কিন্তু অনেক কিছু আমাদের মনে হয় অন্টারিওতে অনলাইন হচ্ছে নাকি? তো আমাদের এইখানে দুটোই অপশন আছে। দুইটাই অপশন আছে। তো এইটা আমি মনে করি যে এইখানে যদি বাচ্চারা অসুস্থ হয় তাহলে তাদেরকে প্রিভেন্টিভ করার জন্য গভর্নমেন্ট হোয়াট কাইন্ড অফ অ্যাকশন দে আর টেকিং, আই ওয়ান্টস টু নো দোজ থিংস। আমি এগুলো জানতে চাই। বন্ধ রাখা দিলে এটা সমস্যা হবে না। আপনি লকডাউন করে দিলেন, পৃথিবীর ছোট কিছু আপনার থাকলো না, তাইলে তো হইল না, তাহলে তো আপনি ফেইল। আপনি এইটাকে প্রিভেইল করে আপনি অগ্রসর হতে হবে। এই যে আমার আলবারাকা ভাই বলছেন যে ইলেকট্রিসিটি বাংলাদেশে ছিল না, ওই আলবারাকা সহ অনেকগুলা প্রতিষ্ঠান বিএনপির সময় ওইটা হয়েছে, এবং এইটা আসার পরে ইলেকট্রিসিটি একটা ফ্লোরিশ হয়েছে, এবং এইটা চলতেছে, এটা চলে চলে এটা এই পর্যায়ে আজকে আসছে। তারপরে আমার ভাই বলছেন যে উন্নতি, অনেক বড় বড় উন্নতি বাংলাদেশ করতেছে। ইয়েস, আমি দেখতেছি, কিন্তু মানে ওদের বাংলাদেশের ইন হাউস থেকে না, বাংলাদেশের এই যে উন্নতি, মানে যে বড় বড় কাজগুলা হচ্ছে এগুলা ফাইন্যান্স কোথার থেকে আসতেছে এবং কি পরিমাণ সুদ নিয়ে আসতেছে, এইটা আমাদের জানা দরকার। তো আমাদের এই যে এইগুলা মিলাই কিন্তু সভ্যতা কিন্তু একদিকে অগ্রসর হবে না। তাই এটা মনে খুবই, বা যে কোনো তারের স্কুল, এটা নলেজ হ্যাজ টু বি, মানে ওইটা সবার জন্য ক্লিয়ার থাকতে হবে এবং নলেজটাকে জানতে হবে। স্কুল বন্ধ করে দিয়ে সমস্যার সমাধান হবে না, স্কুল বরঞ্চ কিভাবে খোলা রাখা যায় এইটা নিয়ে নতুন ভাবে চিন্তা করতে হবে। জি, ধন্যবাদ ফয়সাল ভাই। আমি আসবো আপনার কাছে একটু পরে। বাপ্পি, আমি অনেকগুলো কমেন্টস চলে আসছে আমাদের অতিথিদের উদ্দেশ্যে। মাহতাব ভাইয়ের উদ্দেশ্যে একটি কমেন্ট আছে, যেহেতু ওনার কাছে আমার যাবার সময় আসছে, আপনি যদি কাইন্ডলি ওনার প্রশ্নটা ওনাকে যদি একটু পড়ে শোনাতেন, কমেন্টস গুলো ছিল ওনার উদ্দেশ্যে। আমাদের আমি মাহবুব ভাই আপনাকে শুনতে পাচ্ছি না, খুব আস্তে আস্তে শোনা যাচ্ছে, ব্যাপার কি? জনাব মাহতাব ভাই, আপনার কাছে একটি প্রশ্ন এসেছে যে এই আপনারা যারা নিউক্যাসল আছেন, এই মহামারীতে আপনারা ইউকেতে নিউক্যাসল যে চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে, এবং আপনি যেহেতু বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইউকের একজন চেয়ারম্যান, সেই হিসাবে আপনি বাংলাদেশের অসহায় ও দরিদ্র মানুষদের জন্য আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন, এই ব্যাপারে যদি আপনি একটু বলতেন। না, আমাকে শুনতে পাচ্ছেন আপনি? আমি আপনাদের কিন্তু একেবারে শুনতে পাচ্ছি না। ইজ देयर এনি প্রবলেম উইথ দি মাইক্রোফোনস? না, আমি তো শুনতে পাচ্ছি। আপনি কি এখন শুনতে পাচ্ছেন? না, কিন্তু আমি শুনতে পাচ্ছি না, কিন্তু খুব আস্তে আস্তে আওয়াজটা আসছে মাসুম ভাইয়ের কাছ থেকে, কিন্তু আমার আওয়াজ শুনছেন আপনারা? আপনারা আমাকে শুনতে পাচ্ছেন তো? জি, আপনাকে শুনতে পাচ্ছি। জি জি জি, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি বলি, আমি বুঝতে পারতেছি আপনি কি বলছেন, যে এই করোনা ভাইরাসের প্যান্ডেমিক সময়ে আমরা বাংলাদেশিদের জন্য আমরা ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এবং অ্যাসোসিয়েশন কি করছি। তো আপনি জেনে খুশি হবেন যে আমরা ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের মাধ্যমে
প্রত্যেক সপ্তাহেই অত্যন্তপক্ষে 3-4 বার আমরা জুমের মাধ্যমে বিভিন্ন স্পেশালিস্ট অ্যাডভাইজার এবং স্পিকারের মাধ্যমে অ্যাওয়ারনেস সৃষ্টি করার জন্য, যে কোন সময় কি করা যায় কিনা, যে একটা কানেক্ট সৃষ্টি করার জন্য আমাদের ডাইনামিক প্রেসিডেন্ট মিস্টার বশির আহমদের সঞ্চালনায় এবং আরিফিন ভাইয়ের সঞ্চালনায় প্রায় দীর্ঘ 2-3 মাস আমরা কাজ চালিয়ে গিয়েছি। এবং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, যেহেতু আপনি জানেন, it was any activities of the any mass community organization was closed down because of the pandemic. এর মাধ্যমে আমরা ডিজিটাল এর মাধ্যমে, অনলাইনের মাধ্যমে চেষ্টা করেছি মানুষের পাশে থাকার, পাশে দাঁড়ানোর, যাতে তাদের কোনোভাবেই কোনো কষ্ট ভোগান্তিতে পোহাতে না হয়। তো এর মাধ্যমে আপনি জানেন আমাদের ইংল্যান্ডে একটা বহুল প্রচারিত একটা টেলিভিশন আছে চ্যানেলের মাধ্যমে আমরা পার্টনারশিপ হয়ে আমরা অর্থনৈতিক সাহায্য বাংলাদেশে পৌঁছিয়েছি এবং এখনো অনলাইন একটা আপিল রয়ে গেছে আমাদের। তো এটা তো হলো আমাদের ফিলান্থ্রাপিস্ট অ্যাপ্রোচ টু দি পিপল যারা সাফারিং করছে। কিন্তু সাফারিং শুধু অর্থনৈতিক সাফারিং না, আরো বিভিন্ন সাফারিং আসছে। আমি খুবই সুন্দর আলোচনা শুনলাম ফয়জল চৌধুরী ভাই, কামরুজ্জামান এবং ফাহিম ভাইয়ের কাছ থেকে। আই টোটালি 100% এগ্রি উইথ কামরুজ্জামান ভাই যে উনি ফিনান্সিয়াল যে ইম্প্যাক্ট আসবে এটার যে প্রিডিকশন করেছেন, যে আপনার ভি শেপ, ইউ শেপ এবং ডাব্লিউ শেপে। তো অনেকের পেপার ওয়ার্ক আমিও দেখেছি, তবে আমার মনে হয় যদি উইল বি হ্যাপিয়ার eventually if we get out with W shape. So আমরা সবাই একটু মানে ভালোভাবে চিন্তা করি যাতে তোকে এই জন্য আমরা প্রস্তুতি নিতে পারি। বাংলাদেশের ব্যাপারে ফাহিম ভাই যে বলেছেন, খুবই সুন্দর করে বলেছেন, দে আর এস্টাবলিশ বিজনেস পিপল ইন বাংলাদেশ। আমরা ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অনেকবার টেলিভিশন নিয়ে বাংলাদেশে গিয়েছি এবং চেষ্টা করেছি এদেশে প্রবাসী বাংলাদেশের থেকে উদ্বুদ্ধ করার জন্য যে বাংলাদেশ ইজ এন ইমার্জিং টাইগার ইন সাউথ ইস্ট এশিয়া। এটা একেবারে উপযুক্ত সময় ইনভেস্টমেন্টের জন্য, ইনভেস্টর এবং এন্টারপ্রেনার জন্য ট্রেন স্ট্যান্ডিং ইন দ্য প্ল্যাটফর্ম। সো অবভিয়াসলি এই ট্রেন ধরতে হবে। যদিও কেউ বলে মনে করেন যে 10 বছর আগে যে ট্রেন চলে গেছে, নো, ট্রেন একটা যাবে, প্ল্যাটফর্মে আর একটা আসবে, সুযোগ থাকবেই। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং গিয়েছি এবং এখনো যাচ্ছি যে বাংলাদেশের সরকারও যেন আরো ইনভেস্টমেন্ট বান্ধব হয়, আমাদেরকে সুযোগ সুবিধা আরো বেশি করে দেয়, বিশেষ করে ইনভেস্টরদের জন্য, ফরেন ইনভেস্টর এবং এনআরবি ইনভেস্টরদের জন্য ওয়ান স্টপ শপ যাতে করে তৈরি করা হয়, যাতে করে আমরা ইনভেস্টররা দাঁড়ে দৌড়াতে না হয়। সো দ্যাট ইজ আওয়ার লং স্ট্যান্ডিং রিকোয়েস্ট ফর দ্য গভর্নমেন্ট টু সাপোর্ট অল দি এন্টারপ্রেনার। আমি আরেকটা জিনিস আমি টাচ করতে চাই যে এই যে প্যান্ডামিক আসছে, প্যান্ডামিকে কিন্তু যে সুখবর নিয়ে আসছে, আর কিন্তু ডেভেলপিং কান্ট্রিদের জন্য আরো ভালো সুখবর। বিশেষ করে আমাদের বাংলাদেশিদের মধ্যে, বাংলাদেশে যারা প্রায় 70-80 লক্ষ গ্রাজুয়েট আনএমপ্লয়েড রয়ে গেছেন, এর মধ্যে 10-20% ইজ ওয়েল স্পোকেন ইংলিশ মিডিয়াম পড়ার গ্রাজুয়েশনটা। তারা আগে চাইতো কি বইয়ের বেশি কানাডা, আমেরিকা, ইংল্যান্ডে এসে চাকরি করে চাকরির সুযোগ, কিন্তু আজকালকার চাকরির সুযোগ অনেক ডোর স্টেপ। এই জন্য আমার সাথে ফজল ভাই এগ্রি হয়েছেন, কামরুজ্জামান এগ্রি হয়েছেন, আমার মনে হয় ফাহিম ভাই এগ্রি যে the things will come, diversified business opportunity আসবে। এগুলোকে আমাদের এই গ্রাজুয়েশনরা যাতে অপরচুনিটি তারা নেভিগেশন করে বাইর করে, হোয়াট ইজ বেটার ফর দেম। ইভেন যেহেতু আমরা ভার্চুয়ালি চিন্তা করছি যে অনলাইন এবং ইনফরমেশন টেকনোলজির মাধ্যমে আপনি সার্ভিস প্রোভাইড করতে পারবেন। সার্ভিসের তো আর কোনো শেষ নাই, ই কমার্সের কোনো শেষ নাই। আপনি সেক্রেটারিয়াল থেকে শুরু করে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত এবং ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটিং পর্যন্ত আপনি বাংলাদেশ থেকে করা যাবে, দেশে আসার কোনো প্রয়োজন নাই। ইভেন বেসিক সেক্রেটারিয়াল জব বাংলাদেশ থেকে করতে পারবে। সো যেখানে এদেশে একটা সেক্রেটারি, আমি বিশেষ করে ইংল্যান্ডের কথা বলছি, 25 পাউন্ড পার হেড চার্জ করে একটা কনসালটেন্টকে, যদি কয়েকটা কনসালটেন্ট নিয়ে একটা প্রাইভেট, তারা যখন ওই যে মেডিসিন দেয় তারা একটা সেক্রেটারি রেখে নেয়। সুতরাং এই যে পুল দিয়ে সেক্রেটারি একটা যদি বাংলাদেশে শুধু হোয়াট শি হ্যাজ টু ডু অর হি হ্যাজ টু ডু, টেক দ্য ডিটেলস এন্ড সেট আপ ইন অ্যাপয়েন্টমেন্ট, এন্ড দ্যাটস দ্য কস্ট অফ 25 পাউন্ড an hour। এখন তো বুঝতে পারছেন 30-40 হাজার পাউন্ডের দেশে, আমাদের বাংলাদেশে 5 পাউন্ড an hour যদি হয়, সেম কোয়ালিটি থেকে ইভেন বেটার কোয়ালিটি গ্রাজুয়েশন পাওয়া যাবে। সুতরাং এইদিকে আপনি নজর দিলে আমার মনে হয় নাও ইটস কারেক্ট। কিন্তু যে যারা আমরা বিশেষ করে ব্যবসায়ী যারা চাই, দে অলওয়েজ ওয়ান্টস টু হ্যাভ এ ভ্যালু ফর মানি। They don't care about where this office is maintaining or not maintaining.
as long as the quality of the service is as good standard as in this country, and maintain the same standard, they will সার্ভ করবে ইন্ডিয়া, চায়না, এগুলো আগে হয়ে গেছে, কিন্তু তার কিন্তু সুযোগটা কিন্তু এখন বাংলাদেশের নকিং অন দ্য ডোর আমি বলে মনে করি। সুতরাং ইভেন অনলাইন আপনি কি বলছেন, ডিজিটাল মার্কেটিং করবে একটা প্রোডাক্টের, ইট ডাজন্ট হ্যাভ টু বি ইন কানাডা, ইন টরন্টো, or in London, in somewhere. It could be anywhere. It's a digital marketing. So আমার মনে হয় যে এই প্রকারের সুযোগ বাংলাদেশি বিশেষ করে গ্রাজুয়েট যারা আছেন, আমি এদিকে লক্ষ্য দিতে হয় যে আমাদের শ্রমজীবী মানুষ তো অনেক, কিন্তু দক্ষ কর্মসংস্থান তৈরি করার জন্য সরকারিভাবে উদ্যোগ নিতে হবে, যাতে তারা এক্সপার্ট এবং দক্ষ বানানোর জন্য, যে কোনো পর্যায়ে দক্ষ বানানো হলে দেশে থাকুক কি বিদেশে থাকুক, the whole world will be in their feet. So আমি এদিকে স্ট্রেস দিতে যাচ্ছি আর কি। তো যাই হোক, লাস্ট বাট নট লিস্ট আমি এতটুকু বলতে পারবো যে বিজনেসের এন্টারপ্রেনারশিপের মধ্যে একটা জিনিস ফোকাস করতে হবে, যে লুক ইউর বিজনেস থ্রু ইউর কাস্টমার আইজ রাদার দ্যান ইউর ওন আইজ অর ইউর মোটিভেশন, এবং আপনি স্টে ফোকাস অ্যান্ড বি কনফিডেন্ট, এবং একমাত্র এই জিনিসই আপনাকে নিয়ে আসতে পারে। এবং যদি আমাকে আবার সুযোগ না দেওয়া হয়, তাহলে আমি একটা লাইন বলতে চাই এখানে, যে হয়তো এই প্যান্ডামিক সিচুয়েশনটা আমাদের ওয়ার্ল্ড ইজ গোয়িং ক্লোজড, বলতে পারবে পৃথিবীটা ক্লোজড, এবং ইজ ক্লোজ ফর এ রিনোভেশন। সো অবভিয়াসলি উই আর অল লুকিং ফর এ গ্র্যান্ড রিওপেনিং ইনশাআল্লাহ। আমার দৃঢ় বিশ্বাস এবং আমি আশাবাদী উইল হ্যাভ এ বেটার ওয়ার্ল্ড এন্ড বেটার ফিউচার। ধন্যবাদ মাহতাব ভাই। আমি এই পর্যায়ে কামরুজ্জামান ভাইয়ের কাছে কয়েকটি প্রশ্ন আছে আমাদের দর্শকের কাছ থেকে। বাপ্পি, আপনি যদি আমাকে শুনতে পারেন, আমার মনে আমাদের কামরুজ্জামান ভাইকে প্রশ্নগুলো করলে আমি পরে পরবর্তী কামরুজ্জামান কাছে, যেহেতু উনি অর্থনীতি বিষয় নিয়ে পড়াশোনা করছেন, অনেকগুলো প্রশ্ন, তো এর মধ্যে আমি একটি প্রশ্ন পুল করছি, যেটা হচ্ছে যে আমাদের আজকাল পেজও এসেছে এবং সিমিলার আপনার এখানে নাজমুল হাসান চৌধুরী জানতে চেয়েছেন জনাব কামরুজ্জামান স্যার কাছে প্রশ্ন, এই মুহূর্তে বাংলাদেশের ট্যুরিজম সেক্টর খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর উত্তরণের উপায় কি? ঠিক সেরকম একটা প্রশ্ন এসেছে আমাদের পেজে, যে জনাব কামরুজ্জামান, বাংলাদেশের পর্যটন ক্ষেত্রে বিরাট একটি সম্ভাবনা দেশ, যেখানে পৃথিবীর সর্ববৃহৎ সি বিচ কক্সবাজার আছে, পৃথিবীর একমাত্র মনোগ্রাম হচ্ছে যে সুন্দরবন আছে, এবং সিলেট, রাঙ্গামাটি, বান্দরবন সহ বাংলাদেশের প্রাকৃতিক লীলাভূমি। এটা কিভাবে কাজে লাগিয়ে পর্যটন শিল্পে একটি বিপ্লব নিয়ে আসতে পারে বলে আপনি মনে করেন? জনাব কামরুজ্জামান, আপনি একটু বলবেন সংক্ষিপ্ত করে, আমরা শেষের দিকে চলে আসছি। আচ্ছা, ধন্যবাদ। আমি আসলে যে কথাটা বলতে চাই, ট্যুরিজম সেক্টর নিয়ে আসলে কথা বলা হচ্ছে। তো আসলে পৃথিবীতে যতগুলি সেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে আফটার কোভিড-19, এর মধ্যে ট্যুরিজম অন্যতম। তো এই সেক্টরের আসলে ক্ষতি থেকে উত্তরণের যে উপায়টা আমি মনে করছি, যেটা করতে হবে আসলে, এটা এককভাবে শুধু ট্যুরিজম ইন্ডাস্ট্রির ক্ষতিটা উত্তরণ করা যাবে ব্যাপারটা এমন না। ট্যুরিজম ইন্ডাস্ট্রি হচ্ছে একটা ওভারঅল ইন্ডাস্ট্রি। তার মানে হচ্ছে, দেখেন, ট্যুরিজমের প্রোডাক্ট ইজ আওয়ার কান্ট্রি ইটসেলফ। আপনি এটা এমন না যে আপনি একটা টুথপেস্ট তৈরি করলেন, টুথপেস্টটা একটা প্যাকেজিং এর মাধ্যমে নিয়ে বাজারে বিক্রি করলেন, কিন্তু ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা হচ্ছে পুরো দেশটাই একটা ডেস্টিনেশন। যখন একটা ফরেন পিপল যখন বাংলাদেশে ঢুকবে, ট্রাভেল করার জন্য ঢুকবে বা একটা ডেস্টিনেশন থেকে অন্য জায়গায় যাবে, একটা ট্যুরিজমের প্রোডাক্ট হচ্ছে ইটস রোড, ইটস ইনফ্রাস্ট্রাকচার, সুপারস্ট্রাকচার, ইটস অ্যাকোমোডেশন, ইটস লটস অফ থিংস, মিনস ইটস ইউটিলিটিস, এভরিথিং। তো আপনার ট্যুরিজম সেক্টরকে যদি আপনি রিস্টোর করতে চান, ওভারঅল আপনার দেশকে রিস্টোর করতে হবে। কারণ ট্যুরিজমের পার্টিকুলার কোনো ভিজিবল ট্যানজিবল কোনো প্রোডাক্ট নাই যে এইটা ট্যুরিজম। এটার সাথে রিলেটেড হোটেল, এটার সাথে রিলেটেড ট্রাভেল এজেন্সি, এটার সাথে রিলেটেড অ্যাট্রাকশন, এটার সাথে রিলেটেড এন্টারটেইনমেন্ট, সবকিছু। মানুষ শুধু একটা ডেস্টিনেশন দেখতে যায় না, ওখানে কালচার জানতে যায়। মানুষ একটা জায়গায় ওইখানে যায় কেন? ওইখানে সিনেমা দেখতে যায়। মানুষ ওইখানে কেন যায়? ওইখানের মানে পিপলদের সাথে ইন্টারাকশন চায়। তো ওভারঅল আপনি যদি ট্যুরিজম সেক্টরে ডেভেলপমেন্টের কথা বলেন, তাহলে আমাদের দেশের সামগ্রিক অবস্থার ডেভেলপমেন্ট না হলে এটা করা আসলে ডিফিকাল্ট। তো সাথে সাথে আমি দেখেছি, মাহবুব ভাই নামে একজন কোয়েশ্চেন করেছিলেন যে বাংলাদেশে হতদরিদ্র লোক অনেকেই আছেন যারা আসলে কোভিড এর কারণে
অনেক বড় ধরনের সমস্যায় পড়েছেন, এদের থেকে উত্তরণের জি 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 বিষয়ে এই প্রশ্নটা আসছে, আমি আমি যদি হয়তো ভুল না করে জি, ওই সম্বন্ধে বলেন। জি 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 ওই কোয়েশ্চেন আচ্ছা, আপনি আমি একটু কথা বলতে চাই। আসলে জি আপনারা জানেন এই কোভিড এর পরে আমাদের টোটাল 13% এমপ্লয়মেন্ট কমে গেছে বাংলাদেশে, 13% এমপ্লয়মেন্ট কমে গেছে। আপনারা জানেন বাংলাদেশের টোটাল এমপ্লয়মেন্টের প্রায় 85% অনানুষ্ঠানিক খাতে, যেটা আমরা বলি যে সেলফ এমপ্লয়েড, ছোটখাটো এমপ্লয়মেন্ট, যেগুলো অনেক সময় জিডিপিতে ডিরেক্টলি আমরা দেখতেও পাই না, এই ধরনের এমপ্লয়মেন্ট। এখন যেটা হচ্ছে দেখেন, এই জায়গায় যদি আপনি কাজ করতে, আপনি যদি টোটাল বাংলাদেশের ইকোনমিকে রেস্টোর করতে চান, আপনি শুধু শহর কেন্দ্রিক চিন্তা করলে হবে না, আপনাকে গ্রাম কেন্দ্রিক চিন্তা করতে হবে আগে, কারণ আমাদের দেশের এখনো মেজরিটি গ্রামে বসবাস করে। এখন আপনি যদি গ্রাম ভিত্তিক চিন্তা করেন, তাহলে আপনার যেটা করতে হবে, গ্রামে আপনি কিভাবে এইটা এই যে আপনার কোভিড আপনি গ্রামের সাথে কিভাবে কোপ আপ করতে পারেন। এখন গ্রামের সাথে যদি আপনি জানেন, অনেকেই হয়তো জেনে থাকবেন, যেমন নিউ ইয়র্কেও এমন হয়েছে। আপনি যদি এখন হচ্ছে নিউ ইয়র্কে যান, অনেকে যারা হচ্ছে নিউ ইয়র্ক মানে মেইন সিটিতে থাকতো, এরা কিন্তু আস্তে আস্তে জ্যামাইকা সহ অন্যান্য জায়গায় আস্তে আস্তে শিফট করেছে, কারণ এখন অফিস বলেন বা পার্সোনাল বাসা বলেন, এগুলো এক্সপেন্সিভ, ম্যানহাটনে এক্সপেন্সিভ, সবাই আস্তে আস্তে একটু নিচের দিকে নামছে। সেম ঘটনাটা আমাদের বাংলাদেশে হয়েছে। ঢাকা থেকে একটু আগে আপনাকে একটা স্টোরি বললাম, আমার একটা স্টুডেন্টের, সে কিন্তু গ্রামে চলে গিয়েছে। এখন আপনাকে যেটা করতে হবে, যে যদি আপনি এদের যদি কর্মসংস্থান সৃষ্টি করতে চান, তাহলে আপনার ডিসেন্ট্রালাইজেশন করতে হবে। দেখেন, আমরা বিভিন্ন সময় ডিসেন্ট্রালাইজেশন করার চেষ্টা করেছি, কিন্তু আমরা আসলে সফল হইনি। একদম বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে আমরা যখন স্বাধীনতা লাভ করেছি, তারপর থেকে চেষ্টা করে করে আমরা দেখেছি এরশাদ সরকারের সময় যে কোর্ট হাউস গুলো ডিসেন্ট্রালাইজেশন করার চেষ্টা করা, বিভিন্ন সময় সেকেন্ড ক্যাপিটাল হিসেবে চিটাগংকে ডেভেলপ করার, কোনো সময় আসলে কোনো কিছুতে আমরা ওইরকম বড় ধরনের সফলতা পাইনি। এখন আমাদের মনে হয় এই সফলতাটা এখন পাওয়ার সময় আসছে, কারণ আপনি যদি এই ডিসেন্ট্রালাইজেশনটা এই মুহূর্তে করতে পারেন, এই মুহূর্তে করা সম্ভব। কারণ হচ্ছে শহর ভিত্তিক, আপনি দেখেন পৃথিবীতে যে দেশগুলি সবচেয়ে বেশি করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা অফিসিয়ালি হোক আর নন অফিসিয়ালি হোক, ইটস ফ্যাক্ট, যে দেশগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই দেশগুলিতে আপনি দেখবেন যে তাদের পার কিলোমিটারে কত মানুষ পপুলেশন বসবাস করে তার উপরে। বাংলাদেশের মতো ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, যেখানে এরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, চায়নায় যে জায়গাগুলিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, কারণ আপনারা তো জানেন এই সোশ্যাল ডিস্টেন্সিং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ কতটুক জায়গার মধ্যে তার অ্যাক্টিভিটিস করে থাকে, অর্থনৈতিক অ্যাক্টিভিটিস করে থাকে, তার উপর নির্ভরশীল। এখন ঢাকা কেন্দ্রিক আমাদের যে সেন্ট্রালাইজ যে একটা সিস্টেম, এই সিস্টেমকে আপনি যদি ভেঙে দিতে পারেন, বা এইটাকে যদি ডিসেন্ট্রালাইজ করে আমাদের যে 8টা-9টা বিভাগীয় শহর আছে, এগুলিকে যদি কর্মক্ষম করতে পারেন, আর কাজগুলিকে, যেমন আপনি ডেভেলপ ওয়ার্ল্ডে দেখবেন ওদের সবকিছু কিন্তু ডিসেন্ট্রালাইজ। আপনার কাজ করতে হয়তো সবসময় ওয়াশিংটন ডিসি যেতে হবে না, আপনি এখান থেকে টেক্সাস থেকে করতে পারবেন, লুইজিয়ানা থেকে করতে পারবেন, যে কোনো জায়গা থেকে করতে পারবেন। এর জন্য আলাদা আলাদা ওদের একটা গভর্নমেন্টের একটা অথরিটি আছে, আর ফেডারেল গভর্নমেন্টের সব ব্যবস্থা আছে। তো আপনি যদি ওইভাবে করা সম্ভব হয়, তাহলে যা গরিব জনগোষ্ঠী যারা দেশে আছে, যারা একদম প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে, বা যারা শিফটেড মাইগ্রেন্ট, যারা হচ্ছে সিটি থেকে এখন গ্রামের লাইফে চলে গেছে, তাদেরকে আপনি অ্যাকোমোডেট ওখানে আপনার করা সম্ভব হবে। আর ওই বলেছিলাম আগেই যে বাংলাদেশ গভর্নমেন্টের ক্ষুদ্র আর মাঝারি ব্যবসার জন্য যে 20,000 কোটি টাকার যে অ্যালোকেশন আছে, সেইটাকে আরো ঢেলে সাজানোর, যদি অ্যাপ্রোপ্রিয়েট পার্সনের মাধ্যমে সেটা পৌঁছানো যায়। আমাদের দেশে ব্যুরোক্রেটিক সমস্যার কারণে অনেক সময় হয়, আমরা যেটা অ্যালোকেশন থাকে শেষ পর্যন্ত গিয়ে কিন্তু, টু বি অনেস্ট, আমি বলছি এখানে রাগঢাক থেকে বলার কিছু নাই, টু বি অনেস্ট, শেষ পর্যন্ত গিয়ে অনেক সময় পৌঁছানো যায় না। তো আমাদের এইখানে দেখতে হবে যে গভর্নমেন্টের যে প্রণোদনা আছে সেটা প্রপারলি ওইখানে আমাদের পৌঁছাতে পারছি কিনা। আর এখানে আরেকটা বিষয়, গভর্নমেন্টের অনেকগুলি প্রজেক্ট এখন চলমান আছে, অনেক প্রজেক্ট আছে যেটা এই মুহূর্তে না করলেও চলে। সেই রকম যেগুলি কম গুরুত্বপূর্ণ প্রজেক্ট আছে, এইগুলি বন্ধ করে আপনি স্বল্পমেয়াদী আর দীর্ঘমেয়াদী কোভিড থেকে পরবর্তী পর্যায়ে গ্রামীণ অর্থনীতিকে কিভাবে ডেভেলপ করা যায়, তার জন্য সরকারের আসলেই গুরুত্বপূর্ণ স্টেপ এখন না নিলে সত্যি বিলিভ মি এটা আসলে দেরি হয়ে যাবে। তখন আর এইটাকে গুছানোর আগেই বেশি হয়ে যাবে যে আসলে এটা আর করা যাবে না। আর আরেকটা জিনিস আমি এখানে একটু উল্লেখ করতে চাই, দেখেন আপনি ইউএস এর নিউজগুলি দেখলে বা পত্রিকাগুলি দেখলে দেখবেন ওরা সবসময় ত্রৈমাসিক বলতে কোয়ার্টার বেসিসে সবকিছু হিসাব করে। এই কোয়ার্টারে ইকোনমিক ডেভেলপমেন্ট কোন রকম, ওই কোয়ার্টারে কোন রকম, 4টা কোয়ার্টারে বছরকে ভাগ করে ফেলে। আমাদের এই সময়টা আসলে ওইটা খুব ফলো করার এখন দরকার।
কারণ এক বছর শেষে কি হয়, ওই যে একটা কথা আছে না, জাস্টিস ডিলে জাস্টিস ডিনাইড, মানে আসলে কি যখন দেরি হয় অনেক কিছুই মানুষ ভুলে যায়, করতে পারে না, হয় না। তো 3 মাস পরে পরে অর্থনৈতিক প্রবৃদ্ধির অবস্থা কি, আমাদের গোল কোনটা ছিল, কোন পর্যন্ত অ্যাচিভ করতে পেরেছি, সেগুলি খেয়াল রেখে আসলে এখানে আগানো ছাড়া আর কোনো বিষয় আমি দেখছি না। আর একটা লাস্ট আমার যেটা কথাটা থাকবে, যে দেখেন মন্ত্রণালয়গুলি কাজ করে যাচ্ছে দেশের এই আফটার কোভিড সিচুয়েশনটা মোকাবিলা করার জন্য। এখন অনেক বিষয় আছে, এককভাবে কোনো মন্ত্রণালয় করা সম্ভব না। এখন এটা আন্তঃমন্ত্রণালয় একটা কমিটি তৈরি করা যেতে পারে, যারা গ্রামের গরিব দুস্থ মানুষ আছে, আন্তঃমন্ত্রণালয় একটা কমিটি করে তাদের মাধ্যমে, ওই যে যেমন আমরা র্যাব দিয়ে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দিয়ে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার চেষ্টা করি। এখন আফটার কোভিড যে আমাদের যে ডিপ্রেশন, এই ডিপ্রেশনকে আমাদের মানে প্রতিহত বলেন, মোকাবেলা বলেন, যাই বলেন, করার জন্য ওইরকম একটা এই ইন্টার মিনিস্টেরিয়াল একটা কমিটি তৈরি করে সেইখানে আপনি যদি এটা মানে টাস্কফোর্সের মধ্যে নিয়ে করা যায়, সেক্ষেত্রে আমার মনে হয় যারা হতদরিদ্র বা গ্রামে যারা স্ট্রাগল করছে আনএমপ্লয়মেন্টের কারণে, সেইখান পর্যন্ত পৌঁছানো যাবে, আর হচ্ছে ইকোনমিকে আসলে বুস্ট করা সম্ভব হবে। ধন্যবাদ কামরুজ্জামান ভাই। আমার কাছে মিনিট 10 সময় আছে। আমরা প্রত্যেক অতিথিকে অনুরোধ করব যে আমরা মিনিট 2 করে সময় পাবো। আজকে আমাদের টপিক ছিল অর্থনীতিকে কিভাবে পুনরুদ্ধার করা সম্ভব। এর পরিপ্রেক্ষিতে অনেকগুলো প্রশ্ন এসেছে, তারই ধারাবাহিকতায় আমরা একটি দুটি প্রশ্ন রাখতে চাই প্রত্যেক অতিথিকে। প্রথমে আমি মন্ট্রিয়ালে ফয়সল ভাইয়ের কাছে এবার শেষবারের মতো যাওয়ার সুযোগ হবে, তারপর হয়তো আর যাওয়ার সময় স্বল্পতার কারণে হবে না। ফয়সল ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যাঁ ফয়সল ভাই, ধন্যবাদ আপনাকে। জি, ও আচ্ছা, আমার এই বন্ধ নাকি? না ঠিক আছে, আমি শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে। যাচ্ছে না শোনা? ওকে জি, আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, যে আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করছিলাম অর্থনীতিকে কিভাবে পুনরুদ্ধার করা যায়। এর পরিপ্রেক্ষিতে আমরা সবাই মাতৃভূমি বাংলাদেশ থেকে এসেছি, সবাই আমাদের বাংলাদেশের প্রতি আমাদের সবারই চিন্তা থাকে, বিদেশে যদিও আমরা থাকি। আপনার পক্ষ থেকে আপনি বর্তমান পরিপ্রেক্ষিতে অর্থনীতি কিভাবে বাংলাদেশ আরো গতিশীল করা যায় এই সম্পর্কে আপনার মতামত আজকের দর্শকদের আপনি যদি একটু শেয়ার করতেন, আপনার পরামর্শ কি প্রবাস থেকে? ধন্যবাদ। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলি অল্প করে। জি, আমি এই একটা সফট কোম্পানি ডিএমএস, এটা কোরিয়ান কোম্পানি, এটা এখানে ভালো নাম করা ওনারা ওই যাওয়ার পরে দেশের যে অবস্থান এবং বাংলাদেশের সব বক্তাই ইতিমধ্যে বলেছে যে ব্যবসার প্যাটার্ন, যে এইগুলা আপনার ভিটামিনের প্রয়োজন প্রত্যেক ব্যবসাতে, এইগুলা দেখে ওনারা আর ওইখানে থাকেন নাই। ওই আপনার ওইটা বাংলাদেশে প্রত্যেকটাই অনেক ডাইজেশন হচ্ছে, মানে কথা বলতেছেন হইতেছে। যখন আমরা গেছিলাম এইটা কিভাবে ছিল যে করা যায় কিনা, কিন্তু দেখা গেল যে এটা সর্বোচ্চ পর্যায় থেকে ভিটামিন দিয়ে শুরু করে যে এখানে আসতে এই আপনি কাজগুলা আপনাকে নিতে হবে। তো হই নাই এখন। এটা আমার পার্সোনাল একটা অভিজ্ঞতা, ওই যে বাংলাদেশে ব্যবসা আপনি যে অনেকে লাকিলি ভালো ভালো ব্যবসা হয়তো পেয়ে গেছেন, বিদেশ থেকে অনেকে গেছেন ভালো ভালো ব্যবসা। আমাদের কামরুজ্জামান সাহেব যেটা বলছেন যে বাংলাদেশে প্রান্তিক যে নিয়ন্ত্রণ করে 85% যেটা উনি বলছেন অত্যন্ত সঠিক। এরাই মানে সেলফ এমপ্লয়েড, আমরা যারা বলি যে আমরা সেলফ এমপ্লয়েড, এরা সেলফ এমপ্লয়েড। উনারা এই যে আমাদের অর্থনীতিটা মেইনলি তো কৃষিভিত্তিক, ওনারা কৃষি কার্য এবং ওনাদের এই সার্ভিস দেশে সারা দেশে ডিস্ট্রিবিউশন চ্যানেল, এটা একটা সঠিক ডিস্ট্রিবিউশন চ্যানেল করে এবং এইখানে আধুনিকতার ডিজিটালাইজেশনের খুবই প্রয়োজন আছে। আমরা বলে ডিপার্টমেন্ট সময়গুলো কিনতে
তো কৃষক কিন্তু এটা পারতো না, সব মধ্যস্বত্ব ভোগীরা এটা ওদের কাছ কৃষকদের কাছে কিনে আইনা ওই আপনার ফুড অফিসের যারা দায়িত্ব ছিলেন ওনাদের কাছে। তো এই যে আপনার তার দেখেন অন্য যে কৃষি পণ্য যেগুলো আজকে বাংলাদেশের কৃষি পণ্য বাইরে আমরা এই বাংলাদেশের অনেক মাছ বাংলাদেশের এক কনজিউমার ওয়ার্ল্ড ওয়াইড আছে, এদেরকে আপনার আমি চ্যানেল গুলাকে আরো স্ট্রং করতে হবে। এগুলা ওদের স্ব-ইচ্ছা এন্টারপ্রেনারশিপ যেটা বলে বাংলাদেশের লোকেদের মাঝে আমরা এটা পাই, স্ব-ইচ্ছায় কিন্তু উনারা বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন জায়গায় এগুলা পৌঁছাতে, সবজি থেকে শুরু করে আজকে হয়তো এগুলা বন্ধ হয়ে গেছে, কিন্তু এগুলা আলটিমেট গুলাকে আগে মজবুত করতে হবে। গার্মেন্টস ইন্ডাস্ট্রি এখন যদি আমাদের সেকেন্ড ইন্ডাস্ট্রিটা হয়ে থাকে, এই যে সার্ভিস আরেকটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রি একটা জিনিস আমি যখনই আমি দেখি এটাতে আমি খুবই কষ্ট পাই যে আমরা এখানে যারা গার্মেন্ট করেন এটা এখানে দেখবেন ভালোভাবে চলতেছে, কিন্তু বাংলাদেশের তারা চাকরি করে এরা মানবতার জীবনকে মানে যে সব আপনার এবং একটা শ্রেণী ওদেরকে নিয়ে আসে এবং এরা রিইনভেস্ট করে না বাংলাদেশে, এরা বেগমপাড়া করছে ক্যানাডা, এরা চলে আপনার জায়গাতেই টাকাগুলো নিয়ে আসে। আপনার আমেরিকাতেও দেখবেন, আপনার ইংল্যান্ডেও দেখবেন একটা শ্রেণী লুণ্ঠন শ্রেণী দ্বারা আজকে দেশ শাসন, এরা লুট ভাব। বাংলাদেশের এই যে হাজার হাজার টাকাগুলো আমার কামরুজ্জামান ভাই বললেন বড় বড় প্রজেক্ট গুলা, এই প্রজেক্ট গুলোর আজকের অবস্থান কি? চাইনিজরা আজকে ওয়ার্ল্ড ইকোনমির একটা হোল্ডার, চাইনিজরা কিন্তু সারা পিচ্ছে, এরা আপনার বলতেছে এই দরকার এখানে নাই, এখানে কোনো সুশাসনের দরকার নাই, এখানে ভিটামিন এবং রাষ্ট্র পরিচালনা করো এবং আমাকে যেমন যমুনা যে কামরুজ্জামান সাহেব অনেক ভালো বলতে পারবে, এটা প্রায় 9% ইন্টারেস্ট দিয়ে ওরা টাকাটা দিচ্ছে। 99 ইয়ার্স এর জন্য আপনার এই টাকা সুদ করতে পারে নাই বলে আপনার ইয়েটা দখল করে নিছে। 99 ইয়ার্স এর জন্য আপনার এই যে শ্রীলঙ্কার পোর্ট, এই পোর্টটা আপনার ওরা দখল করে নিছে আছে। এই যে আপনার অবস্থা, এই যে লুটতরাজের যে রাজত্ব, এই লুটতরাজের রাজত্ব থেকে আপনার যতদিন পর্যন্ত আমরা বেরিয়ে না আসতে পারবো, আমাদের এই টাকা পয়সা সব লুট করে ওরা লুণ্ঠনকারীরা বিদেশে নিয়ে আসবে। বাংলাদেশ যদি আজকে সঠিকভাবে পরিচালিত হইতো, বাংলাদেশ রাজস্ব, এই রাজস্বটা অনেক বড় রাজস্ব, বাংলাদেশের আজকের এই করুণ দশা বাংলাদেশের জনগণ আজকে ভোগ করছে। তাই আজকে সবচেয়ে বড় যে ফয়সাল ভাই, আরেকদিন আমরা আলোচনা করব আমাদের অনুষ্ঠানের শেষ দিকে। আমি একটু আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমরা পরবর্তীতে আবার সংযোগ স্থাপন করলে আরেকদিন আপনাকে নিয়ে এসে বিস্তারিত বিষয়ে আলোচনা করব। বাপ্পি, ফাহিম ভাই আমাদের সাথে সংযুক্ত ছিলেন অনেকক্ষণ ধরে, উনার উদ্দেশ্যে কয়েকটি প্রশ্ন ছিল, আপনি ছোট্ট করে যদি প্রশ্নগুলো করতেন এবং আমরা শেষবারের মতোই ওনার কাছে যাওয়ার সুযোগ হবে। জি, আসলে ফাহিম চৌধুরীর কাছে আমাদের অনেকগুলি প্রশ্ন, তো ওদিকে আমাদের পেজের মধ্যে সাদিক রহমান জানতে চেয়েছিলেন যে ফাহিম চৌধুরী, আমরা জানি আপনি কুইন্স হেলথ কেয়ার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক। আমরা দেখেছি কোভিড-19 এর মধ্যে বাংলাদেশের স্বাস্থ্য খাত বিশৃঙ্খলতা ও দুর্নীতিগ্রস্ত। এমতো অবস্থায় বাংলাদেশের স্বাস্থ্য খাতকে একটি গঠনমূলক ও সেবা খাতে কি করে পুনরুদ্ধার করা সম্ভব বলে আপনি মনে করেন? একটি প্রশ্ন, যদিও সময় স্বল্পতার কারণে হয়তো আমার অনেকগুলো প্রশ্ন। আরেকটি প্রশ্ন বাংলাদেশ থেকে মাহবুব চৌধুরী বাবু লিখেছেন, ফাহিম চৌধুরী জানতে চাচ্ছি যে আপনি মনে করেন কি কোভিড-19 নিয়ে বাংলাদেশ সরকার অর্থনীতিকে সচল রাখতে যে উদ্যোগ নিয়েছে তা যথেষ্ট ছিল, এর সুফল জনগণ পেয়েছে? এ ধরনের অনেকগুলো প্রশ্ন আসলে ফাহিম, কিন্তু আমরা আসলে সময়ের জন্য আপনার কাছে আমরা যেতে পারছেন, যদি আপনি এই দুটো প্রশ্নকে যদি সমন্বয় করে একটু সংক্ষিপ্ত আকারে আমাদেরকে বলতেন আমরা উপকৃত হতাম। ধন্যবাদ, অত্যন্ত সুন্দর দুটি প্রশ্ন। আসলে এটা যুগ উপযোগী এবং সময় উপযোগী বলা চলে। সাদিক সাহেবকে ধন্যবাদ এই প্রশ্নের জন্য এবং মাহবুবকে, আমি দুইটারই উত্তর দেওয়ার চেষ্টা করব। আসলে বাংলাদেশে হেলথ সেক্টর, একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, কোভিড-19 শুরু হওয়ার পরে কিন্তু বাংলাদেশের কোন লোক ইন্ডিয়াতে, ভারতে সাধারণত আমাদের দেশের লোকজন চিকিৎসাতে যায়, কিন্তু পজিটিভ দিক হচ্ছে এই লোকজন, আমিও একজন পরিচিত রোগীকে, আমার বন্ধু, ওনাকে ইন্ডিয়াতে যাওয়ার কথা ছিল কিন্তু উনি যাননি, উনি পরে ভালো চিকিৎসা পেয়ে, বাংলাদেশেই ভালো চিকিৎসা পেয়ে উনি এবং সিলেটে ফিরত এসেছেন এবং সুস্থ আছেন। তো সেটা একটা পজিটিভ দিক হচ্ছে। আমরা আসলে
একজন ভাই বলেছেন আমাদের মোরাল এবং এথিক্যাল প্র্যাকটিসটা একটু লো পর্যায়ে আছে, আমাদের এটা অস্বীকার করার কিছু নাই। যদি হেলথ সেক্টরে লোকজনের আস্থাটা ফিরিয়ে আনা যায়, তাহলে হেলথ সেক্টরে বাংলাদেশের অপরচুনিটি অনেক উপরে। আমাদের ডাক্তার, আমাদের স্পেশালিস্ট বিশেষজ্ঞরা অনেক অভিজ্ঞ, কিন্তু ওনাদের কাউন্সিলিং যেটা, মানে রুগীদের সাথে সুন্দর করে কথা বলা, রুগীদেরকে কথা শোনা, এই ধরনের প্র্যাকটিসটা আমাদের ডাক্তারদের মধ্যে নাই। কিন্তু কোয়ালিটির দিক দিয়ে, ট্যালেন্টের দিক দিয়ে আমরা কিন্তু পিছিয়ে নাই। ইংল্যান্ডে মাতাব ভাই বলতে পারবেন যে অনেক আমাদের নিউ জেনারেশনরা অনেক বড় বড় ডাক্তার কনসালটেন্ট হয়েছে, আমাদের প্রতিবার কোনো শেষ নাই। তো সেই জন্য আমি বলবো যে বাংলাদেশের যারা ডাক্তার আছেন, যারা নতুন জেনারেশন ডাক্তার আসছে অথবা যারা অভিজ্ঞ আছেন, তারা যদি নিজেদের স্বভাব, নিজেদের মানে কথা বলার ভঙ্গি, এই কাউন্সিলিং, যারা এই ভারতে গেলে আমরা পাই যে বড় বড় ডাক্তাররা খুবই ডাউন টু আর্থ, কিন্তু এটা তাদের পার্ট অফ বিজনেস পলিসি। ওনারা আপনার সাথে সুন্দর কথা বলছেন কিন্তু বিল তো ঠিকই নিচ্ছে। তো সেটা আপনি হিসাবে যদি চিন্তা করেন যে এটা আমি কথা সুন্দর কথা বললে আমি আরো বেশি রুগী পাবো, আর এটা অ্যাজ এ বিজনেস ইজ এ গুড আইডিয়া, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি তাদেরকে শুনতে হবে আপনার রুগীর সমস্যা কি। অনেক সময় দেখা যায় কাউন্সিলিং এ রুগী ভালো হয়ে যায়, ভারতে গিয়ে বলে এত সুন্দর ডাক্তার কথা বলছে আমি ভালো হয়ে গেছি। তো এই জন্য আমাদের যারা ল্যাকিং আছে, আমাদের ট্যালেন্টের কোনো ল্যাকিংস নাই, আমাদের বর্তমানে ভালো ভালো ইকুইপমেন্ট, ইভেন সিলেটেই ঢাকাতে এত ভালো ভালো ইকুইপমেন্ট আছে, অনেকে ইন্ডিয়ার অনেক জায়গায় নাই। তো সেই হিসাবে আমরা কিন্তু পিছিয়ে নাই, শুধু আমাদেরকে একটু মোল্ডিং করতে হবে। আমাদের বিহেভিয়ারাল প্রবলেম আছে, আমাদের কাউন্সিলিং এর প্রবলেম আছে, এবং আমাদের কমপ্লায়েন্স, গভর্নমেন্ট যদি একটা ভালো একটা কমপ্লায়েন্স রেডি করে দেয় যে মেডিকেল সেক্টরে, যাতে কেউ আনএথিক্যাল প্র্যাকটিস করতে না পারে। আমরা জানি কোভিড রিপোর্টেও খারাপ আসছে, আমাদের দেশের অনেক দুর্নাম হয়েছে। তো সেগুলো আস্তে আস্তে কিন্তু আমরা ওইদিকে যাচ্ছি। তো সেই জন্য আমি বলতে চাই যে আমাদের দেশের আমি যে হসপিটাল সেক্টরে আমরা হসপিটাল চালু করতে চাচ্ছি, ইনশাল্লাহ আমার যারা ডাক্তার আছেন তাদেরকে আমরা ভালো কাউন্সিলিং করার জন্য, রোগীদেরকে সময় দেওয়ার জন্য বলবো, এবং আমাদের যে ট্যালেন্ট আছে এটা দিয়ে আমরা ভালো এজ এ বিজনেস ভালো করতে পারবো, এজ এ সার্ভিস অ্যাজ ওয়েল অ্যাজ মেডিকেল সেক্টর ইজ অলসো এ সার্ভিস। এটাকে চিন্তা করতে আমি সার্ভিস দিয়ে আমি একদিনে না, আমি 100 বছরে আমার এই সার্ভিসটাকে চালু রাখবো, এজ ওয়েল আই উইল গেট বেনিফিট ফর মাই ইনভেস্টার্স। সো আমি বলবো যে আমাদের মেডিকেল সেক্টরে ট্যালেন্টের কোনো অভাব নাই, আমাদের নার্সদের ট্যালেন্টের কোনো অভাব নাই, কিন্তু ওনাদের বিহেভিয়ারাল সমস্যা আছে, ওনাদের পদ্ধতিগত সমস্যা আছে, সেগুলো ওভারকাম করতে পারলে আমরা মেডিকেল সেক্টরে অনেক বেশি আগে যাব। আর আরেকটা এসেছে যে প্যান্ডেমিকের পর্যায়ে, প্যান্ডেমিকের অবস্থায় বাংলাদেশ গভর্নমেন্ট যে ভালো, সেগুলো কতটুকু কার্যকরী। হ্যাঁ, সত্যি কথা বলতে কি একটি জিনিস আমাদের করতেই হবে যে বাংলাদেশের ইতিহাসে কখনো কোনো ক্রাইসিসের সাবসিডি শুধু আমরা শুনে থাকি ইউরোপ, আমেরিকা, কানাডা এই ধরনের দেশেই দেওয়া হয় ক্ষুদ্র ব্যবসায়ীকে ব্যবসাতে অথবা গার্মেন্ট সেক্টরে, কিন্তু এবার কিন্তু সরকারের পক্ষ থেকে বিভিন্ন সেক্টরে কম হোক বেশি হোক, এখানে অনেক অনিয়ম আছে, সেটা অস্বীকার করবো না, কিন্তু অনেক কিছু চেষ্টা করা হয়েছে। আর যেটা বলবো যে এই যে ইভেন আমাদের শেয়ার মার্কেটে গভর্নমেন্ট কিছু পদ্ধতি নিয়েছিল, শেয়ার মার্কেটটা ধস নামে নাই, এখানে কন্ট্রোল করা হয়েছিল, আপনার শেয়ার গুলাকে ব্লক করে রাখা হয়েছিল যাতে এটা একদিকে না নামে। সেগুলা করার পরে এখন কিন্তু আমাদের শেয়ার মার্কেটটা আপ ট্রেন্ডে আছে। এছাড়া আমাদের দেশের মেইন সমস্যা হচ্ছে গিয়ে আমরা আমাদের বিদেশের সমস্যা আমাদের উপর চলে আসছে, যেমন গার্মেন্ট সেক্টর বিদেশ নির্ভর, প্রবাসীরা বিদেশ নির্ভর, এরা যখন ব্যাক করতেছে গার্মেন্ট সেক্টর রিজেক্ট হচ্ছে, এটার এফেক্ট অনেক বেশি। বরং আমাদের লোকাল যে বিজনেস গুলা, এগুলা কিন্তু র্যাপিডলি, আমরা বলবো যে হুজুগে বাঙালি, এই বাঙালিরা যেভাবে প্রথমে ভয় পেয়েছিল কোভিড-19-কে, সেভাবে এটা ওভারকামও করে ফেলেছে। হ্যাঁ, এই জন্য আমাদের লোকাল ইকোনমি যেটা এগ্রিকালচারাল সেক্টর, লোকাল এন্টারপ্রেনারশিপ, এগুলো কিন্তু ধীরে ধীরে রোলিং এ আসছে এবং খুব দ্রুত রোলিং এ চলে আসছে। এগুলো নিয়ে আমাদের আসলে বেশি চিন্তার ব্যাপার না, কিন্তু আমাদের গার্মেন্ট সেক্টরও আস্তে আস্তে ইউরোপ আমেরিকা নির্ভর, যেহেতু ওরা ঠিক মতো মানে দাঁড়িয়ে না যাওয়া পর্যন্ত আমাদের গার্মেন্টস ধন্যবাদ জনাব। জি জি ফাহিম ভাই ধন্যবাদ। আমরা কামরুজ্জামান স্যারকে দেখছি আমাদের সাথে সংযোগ স্থাপন হয়েছে। কামরুজ্জামান ভাই, আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কামরুজ্জামান ভাই, আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে আসছি। এতক্ষণ ধরে আপনি আমাদের সাথে আলোচনায় সংযুক্ত ছিলেন। আপনার কাছে ছোট্ট করে যেটি জানতে চাচ্ছি যে আমেরিকায় নভেম্বর 3 ইলেকশন, প্রেসিডেন্সিয়াল ইলেকশন হতে যাচ্ছে, এই সম্পর্কে আপনার অভিমত কি?
নির্বাচন কিভাবে কেমন দেখবা, এবং সেই সাথে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনারা কনক্লুশন রিমার্ক যদি থাকে কিছু বলতে পারেন। আপনার কাছে মিনিট খানেক সময় আছে কামরুজ্জামান ভাই। ও 1 মিনিট, 1 মিনিটে আসলে খুব সংক্ষিপ্ত করে আসলে আচ্ছা, সবাইকে ধন্যবাদ জানানো ছাড়া আর খুব কিছু পাচ্ছি না। তারপরে যেহেতু বলেছেন ইউনাইটেড স্টেটস এর যে আপকামিং ইলেকশন নিয়ে, এটা নিয়ে আসলে বিভিন্ন ধরনের মতামত মানুষের মধ্যে। ট্রাম্পকে নিয়ে তো আপনার সোশ্যাল মিডিয়া সহ আপনার যতগুলি মিডিয়া আছে, ট্র্যাডিশনাল মিডিয়া, পেপার, পত্রিকা, সব জায়গায় অনেক ধরনের কথাবার্তা আপনারা সবাই জানেন। সে আসলে একটা পার্টিকুলার শ্রেণীর মানুষজন দ্বারাই বেশি প্রমোটেড। হ্যাঁ, আর যে আপনি যদি দেখেন কংগ্রেসের মধ্যেও তার তার বিভিন্ন পলিসি নিয়ে যথেষ্ট তর্ক বিতর্ক আছে। ইভেন আপনারা দেখেছেন এই কোভিড এর কারণে যে আনএমপ্লয়মেন্ট বেনিফিট নিয়েও অনেক কথাবার্তা আছে। আর একটা সার্ভেতে বা গত মাসের দিকেই একটা বড় সার্ভে হলো, ওখানে দেখা গেল তার জনপ্রিয়তা আসলে অনেকটা কমেছে। এখন যারা আসলে এগুলো নিয়ে খুব বেশি কনসার্ন, অর্থনীতি, আসলে সবাই শুনতে চায় যে অর্থনীতির প্যাটার্নটা কি হবে। আপনি এখন পররাষ্ট্রনীতি, সামরিক ব্যবস্থা, এই সমস্তর চেয়ে এখন সবাই মানে কোভিড এর পরবর্তী এইটা নিয়েই সবার কথা। এখন সবাই চাচ্ছে হ্যাঁ ইকোনমির ব্যাপারে আমাকে পলিসি দেন, এইটা আমার পছন্দ কিনা তার উপর বেস করেই আমি আমার ডিসিশন দেবো, এরকম ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে। তো সব জায়গায় ক্যাম্পেইন চলছে এইভাবেই মোটামুটি। আর জানেন যে ইউএস এর যে ইলেকশনটা তো আর আমাদের দেশের মতো না যে সব একদিনে, ওরা আসলে ফেজ বাই ফেজ, তারপরে হচ্ছে আপনার ওই যে মেইলের মাধ্যমে ওদের যে ইউএসপিএস প্রভাবটা একটু প্রলং হয়। যাই হোক, আপনাদের সময়ও কম, এগুলো নিয়ে আসলে হয়তো আর একটা কোনো আলোচনায় যদি আলোচনা করা যাবে। ধন্যবাদ সবাইকে আমাকে এখানে ডাকার জন্য। আমি আসলে ছোট্ট করে বলি, আমি আসলে আমেরিকাতে এখন ওই টেক্সাস A&M ইউনিভার্সিটিতে পিএইচডি তে রিসার্চার হিসেবে আছি। তো আমি ঢাকা ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, বিজনেস ফ্যাকাল্টির। তো অনেকের সাথেই হয়তো আজকে নতুন দেখা হতে পারে এই প্রোগ্রামের মাধ্যমে। আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো। আজকে আলোচনায় আসলে অনেক কিছু জানলামও নতুন, যেমন হচ্ছে পাওয়ার সেক্টরের বিষয়গুলি, এই যে যে বিষয়গুলি নিয়ে আমরা ঘাঁটি, যে বিষয়গুলি নিয়ে কাজ করি, ওগুলি সম্পর্কে ভালো ধারণা থাকলেও মানে যে বিষয়গুলি খুব বেশি ঘাটা নাড়াচাড়া হয় না, ওগুলো নিয়ে জানলাম। তো ভালো লাগলো। মাহবুব চৌধুরী ভাই, ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আর হ্যাঁ, মাহতাব ভাইয়ের কাছ থেকে ইউকে বিষয়ে অনেক কিছু শুনলাম, ভালো লাগলো। আপনার আসলে এই যে টেকনোলজি রিলেটেড যে আলোচনা যে করেছেন, আসলেই আমাদের ইয়াং জেনারেশন যদি এইগুলি জেনে এগুলির প্র্যাকটিসের মাধ্যমে নিজেদের অবস্থার পরিবর্তন করে, তাহলেই এই যে আজকাল কানাডার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সার্থক হবে। আর আপনাদের যে শ্রম সহ আমরা যে চেষ্টা করলাম একটা আন্ডারস্ট্যান্ডিং দেওয়ার জন্য, সেটা সফল হবে। আনিসুর রহমান বাপ্পি ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ডাকার জন্য। ফাহিম ভাই, আপনাকে দেখে যারা এখন বাইরে আছে, পড়াশোনা করছে, এরা শিখবে, এন্টারপ্রেনার হবে। আপনাদের মতো মানুষজন আরো আসা উচিত, কথা বলা উচিত। কারণ হচ্ছে সবাই যদি এসে ডেভেলপ কান্ট্রিতে থেকে যায়, তাহলে আমাদের দেশের কি হবে বলেন? তো আলটিমেটলি ওখানে গিয়েই কাজ করতে হবে, তাই না? তো যাই হোক, ভালো লাগলো সবার সাথে পরিচিত হয়ে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। তাদেরকে আন্তরিক অভিনন্দন। তো ভালো থাকবেন সবাই, আর সুস্থ থাকবেন। আর এই কোভিড-19 এর সময় নিরাপদ দূরত্ব বলতে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলবেন, হাইজিন প্র্যাকটিস করবেন। সবাই সুস্থ থাকবেন ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কামরুজ্জামান ভাই। আমি শেষবারের মতো আমাদের ইউকে এর সম্মানিত অতিথি জনাব মাহতাব ভাইয়ের কাছে সংযোগ স্থাপন করছি। মাহতাব ভাই, অনুষ্ঠান একদম শেষ দিকে, অনেকক্ষণ ধরে আপনি আমাদের সাথে আছেন। আমাদের আজকের অনুষ্ঠানের থ্যাংক ইউ মাহবুব ভাই। I will take only 30 seconds, 60 seconds, it's like 1 minute. So আমি কামরুজ্জামান ভাইয়ের খুব জোরালো আলোচনা আমার খুব ভালো লেগেছে। ফাহিম ভাই উদ্বুদ্ধ হয়েছে, কিন্তু একটা জিনিস আমি 100% এগ্রি যে বাংলাদেশে যে মাইক্রো বিজনেস এবং এসএমই খুবই জরুরি। কারণ আপনারা সবাই জানেন যে পৃথিবীর 90% অর্থনীতি কিন্তু এসএমই ডিকটেট করে। সুতরাং এই সময়ে যদি ডিসেন্ট্রালাইজের মাধ্যমে যখন লোক গ্রামে যেতে চাচ্ছে এবং যাচ্ছে, এই সুবাদে অত্যন্ত যদি সরকারি কোনো সাপোর্ট থাকে, তাইলে মাইক্রো বিজনেস এবং এসএমই বিজনেস বাংলাদেশকে সমৃদ্ধ করবে, এতে কোনো সন্দেহ নাই। আমি একটা জিনিস বলি, এই দেশে একটা প্রোগ্রাম আছে, এটা বলছে ড্রাগনস ডেন।
তো ড্রাগনস ডেন হচ্ছে কি তার 7 জন মাল্টিমিলিয়নার বিলিয়নার, এরা প্রত্যেক সপ্তাহে একটা টেলিভিশন প্রোগ্রাম করে এবং দে ইনভাইট দি এন্টারপ্রেনার, যে এন্টারপ্রেনাররা যে তাদের খুবই দূরদর্শীদের মাধ্যমে ব্যবসায়ী আইডিয়া নিয়ে আসে এবং তাদের সামনে এসে মানে প্রডিউস করার মাধ্যমে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করে যে ইয়েস আই হ্যাভ গট 10,000 পাউন্ড বাট আই নিড 50,000 পাউন্ড, আইল গিভ ইউ সো মেনি শেয়ার, ইউ সাপোর্ট মি। নার্সেলে বলতেছি আর কি, এই প্রকারের কোন প্রোগ্রাম ফাহিম ভাই বাংলাদেশে করা যায় কি না যায়, যে প্রবাসী ইনভেস্টরের এন্টারপ্রেনারশিপ দ্বারা তাদের ইকুইটি দ্বারা যে অ্যাটলিস্ট একটা সেফটি নেট তৈরি করে, তখন তাদেরও যে ডাইরেক্টলি গিয়ে যেতে হলো না, কিন্তু একটু সেফটি এবং সিকিউরিটি তাদেরকে প্রদান করতে হবে দেশের কাঠামো দিয়ে। আমার মনে হয় একটা টাচ দিলে বাংলাদেশে এখন যেহেতু আমরা ব্রিটেনে আপনি জানেন যে 50 দশক 60 দশক 70 দশকে আসা যে রেমিটেন্স যোদ্ধা ছিল, আমরা কিন্তু আমাদের বয়সে এখন রেমিটেন্স যোদ্ধা না, উই আর ইনভেস্টার, উই ওয়ান্ট টু ইনভেস্ট ইন বাংলাদেশ, বাট হাউ টু ইনভেস্ট, কিন্তু এটাকে একটু মানে কাঠামোকে যদি আমরা কিতে নিয়ে আসি, একটা পাল্লাতে নিয়ে আসি, আমার মনে হয় ড্রাগনস ডেন না দিয়ে আপনি একটা মানে আমি বলছি টাইগার্স ডেন, ওয়াই নট টাইগার্স ডেন, এখানে আপনি প্রত্যেকের সাপ্তাহিক বা আপনার মতন যারা মিলিয়নার বিলিয়নার আছে, ইয়েস আই উইল ইনভেস্ট, আই ইমপ্রেস উইথ দিস বিজনেস, আই উইল ইনভেস্ট 100,000 পাউন্ড। সো এইদিকে বাংলাদেশের কর্মসংস্থান তৈরি হলো, আর এরা যারা ইনভেস্টর আছে তারা 2% 3% ইন্টারেস্ট না পেয়ে 10% 20% ডিভিডেন্ড পেয়ে গেল। এই একটা আমি ধারণা আপনাকে দিলাম, আপনি দেখেন কিভাবে লাগে। Somehow I'm going to close this because I know you got very short time. আপনারা এই যে প্যান্ডামিক সিচুয়েশনের পর থেকে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা এতই সংকীর্ণ হয়ে গেছিল, এর মাধ্যমে আপনাদের মতন সম্মানিত এন্টারপ্রেনার মাসুমুর রহমান এবং সাংবাদিক মাহবুব চৌধুরী ভাই, আপনারা এই যে ডিজিটাল প্রোগ্রামগুলা ইউটিউব টেলিভিশনের মাধ্যমে নিয়ে আসছেন এবং আলোচনাতে আমাদেরকে প্রাণবন্ত রেখেছেন, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আলোচক নিয়ে আসছেন, একমাত্র আপনারাই এটার ধন্যবাদের দাবিদার। যে যেখান থেকে ইউটিউব করছেন, যে কোনো দেশ থেকে, আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনারা সবাইকে ধন্যবাদ মাহতাব ভাই। আমাদের ফাহিম ভাইয়ের কাছে আমার একটা ছোট্ট একটু জানার আগ্রহ। ফাহিম ভাই, যে জিনিসটা আমরা জানি যে বাংলাদেশ সরকার 100টি আপনার এক্সপোর্ট প্রসেসিং জোন করার ঘোষণা দিয়েছে, অনেকগুলো অলরেডি ওপেন, তো সিলেট বিভাগে কয়টা আছে, এবং প্রবাসীদের জন্য মনে করে যেটি মাহতাব ভাই বলছিলেন যে এনআরবি প্রবাসীদের জন্য কি অ্যালোকেটেড কোনো কিছু আছে কিনা, একটু ছোট্ট করে যদি আমাদেরকে শেয়ার করতেন। সিলেট বিভাগে আপনার অনেকগুলা ইকোনমিক জোন হচ্ছে, শেরপুরে আপনারা জানেন হয়েছে, হবিগঞ্জে যেটা হয়েছে বড় একটা জোন হয়েছে, এটা হচ্ছে গিয়ে এটা অটো পাইলটের মতো হয়ে গেছে আর কি, এটা করার গভর্নমেন্টের কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু প্রাইভেট এন্টারপ্রেনার এসে ওইখানে একটা বিরাট জোন করে ফেলেছে এবং এটা বাংলাদেশে ইকোনমিতে অনেক বড় কন্ট্রিবিউশন করছে। সিলেটে আপনারা জানেন আইটি ভিলেজ হচ্ছে, আপনারা সবাই জানেন যারা আইটি লাইনে কোনো কাজ করতে চান, এখানে এটা প্রবাসীরাই মেইনলি এখানে কাজ করতে পারে। আর এছাড়া প্রবাসীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস একটা কথা আসছিল, এটা আমরা সিলেট চেম্বার অফ কমার্সের ডাইরেক্টর প্রেসিডেন্টে আমরা অনেকবার বলেছি যে প্রবাসীরা আসলেই দেখা যায় এই ফাইল থেকে ওই ফাইল, ওরা এটা অভ্যস্ত না। মাতাব ভাই যেটা বলেছেন যে ড্রাগনস ডেনের কথা, যে আসলে সত্যি কথা বলতে কি বাংলাদেশে ওদের মতো এত আমাদের সিভিলাইজেশন বা আমাদের বিজনেস কালচারটা এত রিচ না, হ্যাঁ, তো আমাদের সবকিছুই কিন্তু সহজ পথে চলে না, আমরা এক্সপেক্ট করি সহজ পথে চলবে কিন্তু সবকিছু চলে না, অনেক লুপহোল আছে যেখানে বাংলাদেশে আমরা কাজ করছি। তো সেজন্য আমরা বলবো আপনাদের মতো যারা প্রবাসী ব্যবসায়ী, সফল ব্যবসায়ীরা আছেন, আপনাদের যারা নেক্সট জেনারেশন, তাদেরকে মোর ইনভলভ করে আপনারা যদি দেশের বিভিন্ন সেক্টরে নিয়ে আসেন, আমরা তাদেরকে দেখাবো যে এই জায়গায় আছে, সেই জায়গায় অপরচুনিটি, বরং তারা হবে আমাদের ড্রাগনস ডেন, মানে আমরা হব প্রবাসের যারা সন্তানরা আছে, বড় বড় শিক্ষিত হয়েছেন, তাদের যে আইডিয়াস গুলা তারা আমাদের লেভেল থেকে অনেক উপরে গেছে। আমরা যেমন ভাই দেশে ছিলেন, এখন বিদেশে গেছেন, ওদের যে ইনোভেটিভ আইডিয়াস গুলো আরো আমাদের থেকে আরো রিচ, এরা তাদের আইডিয়াস গুলা নিয়ে আসে, আমরা যারা লোকাল এন্টারপ্রেনার আছে আমরা ইনভেস্ট করবো। আমি আপনাকে উল্টো প্রস্তাব দিচ্ছি যে আপনাদের থেকে আপনার ছেলে, আপনার ভাতিজা, আপনার যারা আছেন, এরা কিন্তু আরো বেশি ট্যালেন্টেড, আমি জানি, আমি তাদের সাথে কথা বলি সবসময়, ভালো লাগে, এরা কিন্তু অনেক অনেক লিবারেল মাইন্ডেড যারা নিউ জেনারেশন আছে, কিন্তু তাদেরকে ওই সুযোগটা, ওই পথটা দেখানো হচ্ছে না, সেটাই আমাদের দুর্ভাগ্য। তো আপনারা যারা আজকের কানাডাতে যারা আপনার প্রোগ্রামটা আপনারা আজকে কানাডা মিররের পক্ষ থেকে যারা উদ্যোগ নিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি যেটা বলবো যে কানাডা, আমেরিকা, ইংল্যান্ডে যারা আমাদের নতুন জেনারেশন আছে, আমরা তো হয়তো এক সময় চলে যাব, তারা যাতে বাংলাদেশকে নিয়ে গর্ব করতে পারে,
কারণ ইউ হ্যাভ টু কাম টু ইয়োর রুট। বাংলাদেশের যে রুট আছে এটাকে যতই যে অস্বীকার করুক, আমি চাই হ্যাঁ ইউ লিভ ইউর ইউকে লাইফ অর আমেরিকান লাইফ অর কানাডান লাইফ, ইউ লিভ দ্য কমফোর্ট, বাট কোনো কিছু পাওয়ার জন্য গো ব্যাক টু ইয়োর রুট। তাদেরকে কিন্তু মোটিভেট করতে হবে, আমাদের আমরা যারা আছি, আমরা বাচ্চাদেরকে মোটিভেট করতে হবে। যেটা আমার পরিচিত একজন, এবং বাংলাদেশের স্যালারি কম না, আমার পরিচিত একজন আমেরিকান একটা কোম্পানিতে জব করে, উনি আমেরিকাতে ছিল প্রজেক্ট ডেভেলপার, প্রজেক্ট ম্যানেজমেন্ট মানে স্কিল আছে ওনার, উনি বাংলাদেশে বসে 20 লক্ষ টাকা স্যালারি ওনার, আমেরিকাতে ছিল ঢাকাতে থাকে, ওনার স্যালারি 20 লক্ষ টাকা বাংলাদেশি টাকা। এখন চিন্তা করেন আমেরিকার স্যালারি বাংলাদেশে উদ্যোগ করছে। তো আমাদের যারা নতুন জেনারেশন আছে তারা ইউকেতে জব করতে পারবে, ইউকের কোম্পানিকে বাংলাদেশে নিয়ে আসবে, এখানে হেড হবে, সে এখানে লিভিং কমফোর্টেবলি ইয়ে করতে হবে। সিলেট থেকে আপনারা জানেন ইংল্যান্ডে 10 ঘন্টা লাগে যেতে, সপ্তাহে 3টা ফ্লাইট 4টা ফ্লাইট কোন সময়। তো সেই জন্য আসলে অনেক দূরে না, যে জায়গায় আমরা বাই রোডে ঢাকাতে যেতে 10 ঘন্টা 12 ঘন্টা লাগে। তো সেজন্য আসলে এদেরকে ভয় নয়, বরং তাদেরকে বাংলাদেশের যে মাটিতে যে অনেক রিসোর্স আছে, বাংলাদেশ অনেক ডেভেলপমেন্ট করার সুযোগ আছে, এবং তারা নিজেরাও বেনিফিট হওয়ার সুযোগ আছে। সেই জন্য আপনাদেরকে আমরা বলবো যে আমরা আসলে এই ধরনের সত্যিকারের যেটা আমাদের চেম্বার অফ কমার্স হোক বা বাংলাদেশের বিভিন্ন ধরনের এপিসিআই হোক, এরা আসলে অনেক সময় দেখা যায় সত্যিকারের যদি জেনারেশনকে টার্গেট করতে পারেন ভালো বিজনেস আইডিয়ার জন্য, ভালো বাংলাদেশ অবস্থা বোঝানোর জন্য, তাইলে বাংলাদেশ থেকে চায়না কেন মিলিয়ন টাকা, ইন্ডিয়ানরা কেন মিলিয়ন টাকা নিয়ে যাবে? আমাদের জেনারেশন যারা আছেন ইংল্যান্ড আমেরিকাতে বড় হচ্ছে, তারা ডুয়াল সিটিজেনশিপ হোল্ড করতেছে, তারা বাংলাদেশে এসে কন্ট্রিবিউট করবে, তারা নিজেরাও লাভবান হবে, আমাদের দেশটাও অনেক এগিয়ে যাবে। সেটাই আমি সবার কাছে অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আবারও সবাইকে ধন্যবাদ, অত্যন্ত ভালো লাগলো। বিজ্ঞ আমাদের ব্যবসায়ী, বিজ্ঞ টিচার আছেন, আমাদের কথা শুনে আসলে আমি সত্যি, যদিও অনেক লেট হয়ে গেছে, আমি আরো আর্লি ঘুমে যাই, সকালে উঠতে হয়, আমিও তো, তারপরেও অনেক ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে, আপনাদের সাথে আলোচনা করে অনেক কিছু শিখলাম। আসলে শিখার কোনো শেষ নাই, অনেক কিছু শিখলাম। আপনারা আমেরিকাতে আছেন, সবাই কানাডাতে আছেন, ইংল্যান্ডে আছেন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাই যাতে ফ্যামিলি নিয়ে ভালো থাকেন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ফাহিম ভাই। অনুষ্ঠানের শেষ দিকে আমরা চলে আসছি, আপনাকে কানাডা সফরে আমন্ত্রণ রইল। বাপ্পি, অনুষ্ঠানের অনেকক্ষণ ধরে আপনি ছিলেন, আজকে আমাদের অতিথি এবং দর্শকদের উদ্দেশ্যে অনুষ্ঠানের আপনারা ক্লোজিং কিছু অ্যাড করতে চাইলে আপনি করতে পারেন, আমি অনুষ্ঠানের সমাপ্তি টানবো। ধন্যবাদ আজকের সকল অতিথিকে, আপনাদের অত্যন্ত মূল্যবান কথাগুলো আমরা শুনলাম, এবং এই মুহূর্তে যারা অনুষ্ঠান দেখছেন কিংবা পরবর্তীতে যারা দেখবেন তাদেরকে শোনার আমন্ত্রণ রইল। এখান থেকে আমাদের বিষয় ছিল যে এই কোভিড চলাকালীন সময় আমাদের অর্থনীতিকে কিভাবে আরো সচ্চার করা যায়। তো এখানে অনেকগুলো আলোচনা কামরুজ্জামান ভাই করেছেন, ফাহিম করেছেন, মাতা ভাই করেছেন, বাবু ভাই করেছেন, যে যারা যা বুঝতে পারলাম যে আমরা যদি আমাদের দেশে যে প্রোটেক্টিভ সার্ভিস গুলো আছে, ওই যে প্রোটেক্টিভ সার্ভিস গুলো যদি আমরা কিছুটা লেস প্রাইসে, যেটা কামরুজ্জামান বলেছেন, ওইটা যদি দিতে পারে তাহলে হয়তো আমাদের অর্থনীতিকে আরো বিস্তৃত করতে পারবো। যেটা উনি বলেছেন যে পর্যটন ক্ষেত্রে যদি বাংলাদেশের সবকিছুকে ঢাকা কেন্দ্রিক না করে যদি আমরা বিভাগ নিয়ে করি, অবশ্যই তাহলে আমাদের অর্থনীতিকে আরো উন্নতির দিকে যেতে পারবো। পুঁজিবিন ক্ষেত্রে যেটা ফাহিম বলেছেন, যে এটা সুন্দর বিস্তার করে ব্যাখ্যা করেছেন যে যারা প্রবাসীরা কিভাবে করতে হবে, এই জিনিসটা যদি আমরা ফলো করি তাহলে অবশ্যই আগামীতে, যেটা মাতা ভাইয়ের মাধ্যমে আমরা বুঝতে পারলাম, যে যারা আমরা ইন্টারেস্টেড তারা যদি ওই ফাহিমের মতন একজন, ফাহিম আহমেদের মতন একজন দৃষ্টান্ত হিসাবে, যে বিদেশে পড়াশোনা করে বাংলাদেশে যে পুঁজি বিনিয়োগ করে এইভাবে উত্তরোত্তর সাফল্য, অবশ্যই আমরা কেন পারবো না। তবে আমাদেরকে ওইভাবে কনফিডেন্স নিয়ে আসতে হবে, যেটা কিনা যে ফ্যাসিলিটির ব্যাপার আছে, যেটা উনি বলছেন, অবশ্যই লন্ডনের অফিসগুলো অবশ্যই একদিন আমাদের যে শেকড়ের সন্তানে যেতে হলে, আমাদের বাচ্চাদেরকে, আমাদের প্রজন্মকে যদি শেকড়ের সন্তানে যদি রাখতে চাই, তাহলে ওদেরকে অফিসের সিস্টেম, ওদেরকে এনভায়রনমেন্ট সিস্টেম অবশ্যই আমরা করতে পারবো। আসুন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি একটু সুন্দর এবং একটা গঠনমূলক আলোচনা করার জন্য। লন্ডন থেকে, বাংলাদেশ থেকে এবং কানাডা থেকে যারা দেখছেন, সবাইকে আবার ধন্যবাদ। শুভরাত্রি বাংলাদেশকে, এবং শুভ সন্ধ্যা লন্ডনকে, শুভ মধ্যাহ্ন কানাডাকে। ধন্যবাদ বাপ্পি। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন সাপ্তাহিক আজকাল কানাডার পক্ষ থেকে আজকাল কানাডা মিরর পর্ব 31। আশা করি আমাদের এই আলোচনা ভালো লেগেছে। পরে যারা শুনবেন আপনারা অনুষ্ঠানটি শেয়ার করবেন, এবং পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম।